প্রিয় শিক্ষার্থীরা, আমি ডাক্তার ওয়াহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ফিজিওলজি শিক্ষার ক্লাসে, ফিজিওলজির গল্পকথায়। আজ আমরা আলোচনা করব কার্ডিওভাস্কুলার সিস্টেমের ব্লাড ভেসেল এবং সার্কুলেশন, স্পেশালি মাইক্রো সার্কুলেশন নিয়ে। প্রথমে চলে যায় ব্লাড ভেসেলস। ভেসেল কি জিনিস? যেটার মধ্য দিয়ে ব্লাড এবং লিম্ফ আমাদের পুরো বডিতে, হার্ট থেকে সারা বডিতে সার্কুলেট করে ব্লাড নিয়ে যায় এবং আবার ব্লাডটাকে আবার হার্টে নিয়ে আসে। সো দ্য প্রসেস অফ ব্লাড অ্যান্ড লিম্ফ ফ্লো থ্রু এ ক্লোজ সিস্টেম, যেটাকে আমরা বলছি সার্কুলেশন। আর যে ক্লোজ সিস্টেমটা আছে, অর্থাৎ যেটা দিয়ে ফ্লো হচ্ছে, এটা হচ্ছে ভেসেলস। আমরা সার্কুলেশন তাহলে সার্কুলেশনের যদি সংজ্ঞা আমরা প্রথমে বলি, প্রথমে একটু সার্কুলেশনের সংজ্ঞাটা জেনে নিই। সার্কুলেশন কি জিনিস? ইজ দ্য প্রসেস অফ ব্লাড অ্যান্ড লিম্ফ ফ্লো থ্রু আ ক্লোজ সিস্টেম অর ভেসেল। তাহলে প্রসেস অফ ব্লাড অ্যান্ড লিম্ফ ফ্লো, একটা জিনিস মনে করবো, শুধু ব্লাড না, লিম্ফ ফ্লোর কথাও বলতে হবে। তাহলে ব্লাড অ্যান্ড লিম্ফ ফ্লো থ্রু দ্য ক্লোজ সিস্টেম or vessel is called circulation. আমাদের বডিতে কয় ধরনের সার্কুলেশন আছে? আমাদের বডিতে সার্কুলেশন আমরা সবাই জানি। একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, যেটা থেকে হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে হচ্ছে ব্লাড হচ্ছে সারা বডিতে গিয়ে আবার রাইট অ্যাট্রিয়ামে চলে আসে, এটা একটা সিস্টেমিক সার্কুলেশন। আরেকটা আছে কি পালমোনারি সার্কুলেশন, যেটা রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে যায়, লাংসে গিয়ে আবার হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে ফেরত আসে। এই যে সিস্টেমটা, সেটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। আর একটা কি সার্কুলেশন আছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে পোর্টাল সার্কুলেশন, যেটা হচ্ছে ব্লাড, ঠিক আছে, ফ্রম দ্য হার্ট passes through one set of capillaries before draining in the heart. হার্টে পৌঁছানোর আগে এক সেট অফ ক্যাপিলারির মধ্য দিয়ে ব্লাড যখন যায়, তখন আমরা সেটাকে বলতেছি পোর্টাল সার্কুলেশন। সো সার্কুলেটরি সিস্টেম যেগুলো আছে, সেগুলোকে সার্কুলেশন যেটা আছে আমাদের বডিতে, সেই সার্কুলেশনকে আমরা তিন ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, যেটা মেইন সিস্টেম আমাদের, অর্থাৎ হার্ট থেকে হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড হচ্ছে ফ্লো হয়ে লেফট ভেন্ট্রিকল হয়ে আর্চ অফ অ্যাওর্টা হয়ে ব্লাডের বডিতে যায় এবং বডি হচ্ছে সমগ্র বডি থেকে আবার ব্লাডটা ভেইনের মাধ্যমে হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়ামে চলে আসে। সেটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। আর একটা কি বললাম? সেটা বললাম হচ্ছে পালমোনারি সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন সেটা হচ্ছে ওই যে রাইট অ্যাট্রিয়ামে আসলো, সেখান থেকে রাইট ভেন্ট্রিকল থেকে হচ্ছে ব্লাড চলে যাবে হচ্ছে লাংসে, আর পরবর্তীতে রিফাইন্ড হয়ে সেই রিফাইন্ড ব্লাডটা চলে আসবে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে। এই যে সার্কুলেশন, এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। আর এই যে ব্লাডটা সিস্টেমিক সার্কুলেশন বডিতে গেল, এর মধ্যে আবার এই হার্টে পৌঁছানোর আগে এক সেট অফ ক্যাপিলারির মধ্যে দিয়ে যায়, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি পোর্টাল সার্কুলেশন। যেমন আছে হেপাটিক মধ্যে, লিভারে আমরা পাচ্ছি পোর্টাল সার্কুলেশনটা। সো তাহলে এটা হচ্ছে এখন সার্কুলেশন। তাহলে ব্লাড ভেসেলস কিভাবে আমরা ক্লাসিফাই করি? ব্লাড ভেসেলসগুলো ক্লাসিফাই করা হয় সাধারণত দুটো ভাগে, একটা হচ্ছে অ্যানাটমিক্যালি, একটা হচ্ছে ফিজিওলজিক্যালি। ফিজিওলজিক্যালি তোমরা অলরেডি পড়ছো, তোমরা সবাই জানো যে অ্যানাটমিক্যালি হচ্ছে ব্লাড ভেসেলসকে আমরা ভাগ করি কিভাবে? আর্টারি আর ভেইন হিসাবে। তাহলে ব্লাড ভেসেলস anatomical classification, আরেকটা হচ্ছে ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন। পরীক্ষায় কিন্তু ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন আসে যে list the physiological classification of the blood vessels. So classification, ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন আমাদের বিবেচ্য বিষয় না, তাও একটু বলে দিই। আমরা জানি অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশনের ব্লাড ভেসেলসগুলোকে আমরা হচ্ছে ভাগ করি আর্টারি আর ভেইন। এই যে আর্টারি, একে আবার আমরা ভাগ করি কি? লার্জ, মিডিয়াম, স্মল আর ক্যাপিলারিজে। আর ভেইনগুলোকে একই রকমভাবে লার্জ ভেইন, মিডিয়াম ভেইন, স্মল ভেইনে ভাগ করি। এটা হচ্ছে অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন। ফিজিওলজিক্যালি আমরা কিভাবে ক্লাসিফাই করি? ব্লাড ভেসেলসের কাজের উপর ভিত্তি করে আমরা হচ্ছে সাধারণত এগুলোকে ক্লাসিফাই করে ফেলি। প্রথম যে ক্লাসিফিকেশনটা, সেটা হচ্ছে প্রথম কি কাজ? হার্ট থেকে এই যে ব্লাডটা পাম্প করে তাকে বডিতে ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে প্রথম যে ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ
ব্লাড ভেসেলস, যেটার আরেকটা নাম হচ্ছে উইনক্যাসল ব্লাড ভেসেল। তাহলে ডিস্ট্রিবিউটিভ ব্লাড ভেসেলস আর উইনক্যাসল ব্লাড ভেসেলস এগুলো হচ্ছে কি এই যে আর্চ অফ অ্যাওর্টা এবং এখান থেকে উৎপন্ন হওয়া যে লার্জ আর্টারিজগুলো আছে, যেটা বডিতে হচ্ছে ব্লাডটাকে নিয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউটেড করছে, এই ডিস্ট্রিবিউটেড যে ব্লাড ভেসেলস এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ব্লাড ভেসেলস, ডিস্ট্রিবিউশন ফর ডিস্ট্রিবিউশন, অ্যান্ড এটার আরেকটা নাম হচ্ছে উইনক্যাসল ব্লাড ভেসেলস। তাহলে যদি ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা আমরা একটু খেয়াল করি, সেটা প্রথমে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ব্লাড ভেসেলস, এটার আরেকটার নাম হচ্ছে উইনক্যাসল ব্লাড ভেসেলস। ঠিক আছে, এটার ক্রাইটেরিয়া কি? এই যে ডিস্ট্রিবিউটিভ ব্লাড ভেসেলস তার ক্রাইটেরিয়া কি? এটার ক্রাইটেরিয়া হচ্ছে এদের ওয়ালে প্রচুর হচ্ছে ইলাস্টিক ফাইবার থাকে। ইলাস্টিক ফাইবার হওয়ার কারণে কি হচ্ছে, এদের ইলাস্টিক রিকোয়েল টেন্ডেন্সিটা অনেক বেশি আছে, রিকোয়েল টেন্ডেন্সি বেশি থাকে, অর্থাৎ যখন ডিস্টেন্ডেড হতে পারে আবার হচ্ছে কন্ট্রাক্টেড হতে পারে, তাহলে ইজিলি হতে পারে। এটার জন্য এটা হচ্ছে বলতেছি আমরা উইনক্যাসল, এবং এটা হচ্ছে কি করে, এটা উইনক্যাসল ইফেক্ট দেয়। নর্মালি উইনক্যাসল ইফেক্ট কাকে বলে? যখন সিস্টোলিক ব্লাড প্রেশার ইনক্রিজ করে, সাধারণত ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডিক্রিজ করছে, এটাকে উইনক্যাসল ইফেক্ট বলে। সমস্যাটা কি হতে পারে? যখন হচ্ছে এই যে অর্থাৎ যেহেতু এটাতে ইলাস্টিক ফাইবার বেশি হচ্ছে, এটা যখন হচ্ছে ডাইলেটেড অর্থাৎ ফোর্স বেশি হচ্ছে, অর্থাৎ সিস্টোলিক প্রেশার বেড়ে যাচ্ছে, তখন কিন্তু এটা ডাইলেটেড হচ্ছে। যখন ডাইলেটেড হচ্ছে কি হচ্ছে, রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। রেজিস্ট্যান্স যখন কমে যাচ্ছে, টোটাল রেজিস্ট্যান্স, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কম হচ্ছে। এটাকে আমরা বলতেছি উইনক্যাসল ইফেক্ট। কিন্তু যখন এল্ডারলি এজে অথবা এথেরোস্ক্লেরোসিস কারো হয়, যখন ভেসেল ওয়ালগুলোতে এরকম অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়, ঠিক আছে, তখন এই উইনক্যাসল ইফেক্টটা আর কাজ করতে পারে না, ফলে কি হচ্ছে, এই উইনক্যাসল ইফেক্টটা লস হয়ে যায়। তাহলে ভাস্কুলার যে হচ্ছে এই যে একটা প্রোটেক্টিভ মেকানিজম, সেটা আর তখন কাজ করতে পারে না। তাহলে আমরা যেটা বললাম, প্রথমেই বললাম ফিজিওলজিক্যালি ব্লাড ভেসেলসকে আমরা ফার্স্টে ভাগ করতেছি ডিস্ট্রিবিউটিভ ব্লাড ভেসেলস, যেটাকে আমরা বলছি উইনক্যাসল ব্লাড ভেসেলস। এটার ক্রাইটেরিয়া হচ্ছে এটাতে ইলাস্টিক ফাইবারের পরিমাণ বেশি থাকে, যার কারণে ইলাস্টিক রিকোয়েলটাও এদের বেশি হয়। আর এটার ইফেক্ট কি? এটার ইফেক্ট হচ্ছে এটা উইনক্যাসল ইফেক্ট দেয়। উইনক্যাসল ইফেক্ট কাকে বলি? হচ্ছে যখন সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে যাচ্ছে নর্মালি, যখন সেটাকে আমরা বলছি উইনক্যাসল ইফেক্ট এই ব্লাড ভেসেলসগুলোতে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে অ্যাওর্টা অ্যান্ড দ্য লার্জ আর্টারিজ অ্যারাইজিং ফ্রম দ্য অ্যাওর্টা, সেগুলোকে আমরা বলতেছি ডিস্ট্রিবিউটিভ ভেসেলস। সেকেন্ড ভেসেলসটা কি? তাহলে ডিস্ট্রিবিউটিভ পরে হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেলস। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটা যদি একটু করে ফেলি, আমরা ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা যদি উপরে লিখে ফেলি, তাহলে মানে আমাদের বুঝতে সুবিধা হবে। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন তো আমরা বলেই ফেললাম। তাহলে ফিজিওলজিক্যাল classification of blood vessel। ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আমরা প্রথম যেটা বললাম সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ or উইনক্যাসল ব্লাড ভেসেলস। এক্সাম্পল কি? এক্সাম্পল আমরা বললাম হচ্ছে অ্যাওর্টা আর লার্জ আর্টারিজ, অ্যাওর্টা অ্যান্ড লার্জ আর্টারিজ হচ্ছে এটার এক্সাম্পল। সেকেন্ড যেটা আমরা বললাম 2 নম্বর হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেলস। রেজিস্ট্যান্স ভেসেলস নাম দিয়ে বোঝা যাচ্ছে যে এরা রেজিস্ট্যান্স প্রোভাইড করে। রেজিস্ট্যান্স ভেসেলস হচ্ছে রেজিস্ট্যান্স প্রোভাইড করতেছে। তাহলে ভেসেলস হুইচ কন্ট্রোল দ্য ব্লাড ফ্লো বাই এক্সার্টিং রেজিস্ট্যান্স টু দ্য ভেসেল ওয়াল, অর্থাৎ ভেসেল ওয়ালে রেজিস্ট্যান্স দিয়ে যখন এই যে ব্লাডের ফ্লোটাকে কন্ট্রোল করা হয় যে জায়গাটায়, যে ভেসেলসগুলো, এগুলোকে আমরা বলতেছি রেজিস্ট্যান্স ভেসেলস। তাহলে রেজিস্ট্যান্স ভেসেলস কোনগুলো? আর্টারিওলসগুলো, আমাদের যে আর্টারিওলস অ্যান্ড টার্মিনাল আর্টারিওলসগুলো আছে সেগুলো হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেল। ভাই কিন্তু এই কোশ্চেনটা অনেক বেশিবার করা হয় ভেসেলের ক্লাসিফিকেশন যখনই আসে, যে রেজিস্ট্যান্স ভেসেলসগুলো কোনগুলো এবং কেন। সো রেজিস্ট্যান্স ভেসেলস হচ্ছে আর্টারিওলস
অ্যান্ড টার্মিনাল আর্টারিওস। কারণ হচ্ছে কি, এটাতে কিন্তু ইলাস্টিক ফাইবার কম থাকে, ইলাস্টিক ফাইবার ডিস্ট্রিবিউটিভে সবচেয়ে বেশি থাকে, তারপরে ইলাস্টিক ফাইবার এখানে একেবারে কম, প্রায় থাকেই না, ধরতে থাকে, যেটা থাকে সেটা হচ্ছে স্মুথ মাসল। এখানে হচ্ছে স্মুথ মাসল বেশি থাকে, পার্সেন্টেজ অফ দ্য স্মুথ মাসল ইজ মোর। ঠিক আছে, এটা কি করে, এটা হচ্ছে সিট অফ পেরিফেরাল রেজিস্ট্যান্সের একটা সিট হিসেবে এটা কাজ করে, যেহেতু এটার ভিতরে হচ্ছে স্মুথ মাসল আছে। ঠিক আছে, এবং এই স্মুথ মাসলগুলো কি হয়, সিম্প্যাথেটিক, অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, এই নার্ভগুলো দিয়ে হচ্ছে, এইগুলো দ্বারা হচ্ছে ইনফ্লুয়েসড হয়। ইনফ্লুয়েসড হওয়ার কারণে হচ্ছে এরা বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স প্রয়োগ করেছে, ভেসোকনস্ট্রিকশনের কাজটা হচ্ছে, সেই কারণে এখানে একটা রেজিস্ট্যান্স দেয় তারা। এই যে আর্টারিওস অ্যান্ড টার্মিনাল আর্টারিওস, সেইগুলোকে এই জন্য এটাকে বলা হয় রেজিস্ট্যান্স ভেসলস। তাহলে রেজিস্ট্যান্স ভেসলস কি বললাম আমরা, রেজিস্ট্যান্স ভেসলসগুলো হচ্ছে যে ভেসলসগুলো আমাদের রেজিস্ট্যান্স দিচ্ছে, যেমন হচ্ছে এক্সাম্পল হচ্ছে আর্টারিওস, টার্মিনাল আর্টারিওস, টার্মিনাল আর্টারিওস, এটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স ভেসলস। তাহলে কি হবে, যখন হাইপারটেনশন হয়, তাহলে হচ্ছে যখন হাইপারটেনশন হবে, যেহেতু এখানে স্মুথ মাসল হচ্ছে আছে, তাহলে কি হবে, ভেসলগুলো ন্যারোইং হচ্ছে লুমেনটা ন্যারোইং হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ছে, তার ফলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। সো রেজিস্ট্যান্স ভেসলস ইম্পর্টেন্ট ফর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইনক্রিজ। সো রেজিস্ট্যান্স ভেসল। 3 নম্বর যে ভেসলসটা, তার আগে একটু জেনে যে আমাদের বডিতে কোনটা কতটুকু হচ্ছে এই রেজিস্ট্যান্স দিচ্ছে, বিভিন্ন ধরনের আর্টারি ভেইন যে আছে তারা কতটুকু রেজিস্ট্যান্স প্রোভাইড করতেছে। সবচেয়ে বেশি আমরা বললাম যে আর্টারি এবং আর্টারিওস, যেগুলোকে এটাকে বলা হয় রেজিস্ট্যান্স ভেসলস। আমাদের যে টোটাল রেজিস্ট্যান্স তার 47% হচ্ছে প্রোভাইড করতেছে হচ্ছে এই আর্টারিওস, স্মল আর্টারিসগুলো। তারপরে যেটা করতেছে সেটা হচ্ছে ক্যাপিলারিসগুলো রেজিস্ট্যান্স দেয় হচ্ছে 27%। তাহলে আর্টারিওস যেটা রেজিস্ট্যান্স ভেসলস, তারা রেজিস্ট্যান্স দিচ্ছে 47%, আর ক্যাপিলারিস যারা, সেই ক্যাপিলারিসগুলো হচ্ছে রেজিস্ট্যান্স দিচ্ছে 27%। এরপরে হচ্ছে অন্য আর্টারিসগুলো যেগুলো আছে, লার্জ আর্টারিস, তারা দেয় 19%, আর সবচেয়ে কম দেয় হচ্ছে ভেইনস, যেটা দেয় মাত্র 7%। তাহলে এই 100% অফ দ্য রেজিস্ট্যান্সের মধ্যে আমরা যেটা বললাম 47% দেয় হচ্ছে আর্টারিওস যেটা, আর স্মল আর্টারিস যেগুলো আছে তার মধ্যে তারপরে 27% যেটা, সেটা দিচ্ছে ক্যাপিলারিস, তারপরে হচ্ছে 19% দিচ্ছে হচ্ছে লার্জ আর্টারিসগুলো, আর অনলি 7% যেটা, সেটা হচ্ছে দিচ্ছে ভেইনসগুলো। এই হচ্ছে টোটাল 100% আমাদের রেজিস্ট্যান্সের হিসাব। তো সেকেন্ড যেটা ভেসল বললাম আমরা, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ভেসলস। এরপরে যে ভেসলসটা, সেটা হচ্ছে এক্সচেঞ্জ ভেসলস। তাহলে প্রথমে ডিস্ট্রিবিউশন হলো, আমরা যদি একটু চিন্তা করি, হার্ট থেকে এই হলো আমাদের হার্ট, এখান থেকে ব্লাড গেল আর্চার আউটা দিয়ে, তাহলে ব্লাড ডিস্ট্রিবিউটেড হচ্ছে বডিতে, ওখান দিয়ে চলে গেল উপরে, ডিস্ট্রিবিউটেড হচ্ছে। প্রথমে ডিস্ট্রিবিউশন হবে, ডিস্ট্রিবিউশন হতে হতে একসময় সে বাধা পাবে, রেজিস্ট্যান্স ভেসলসের খপ্পরে পড়বে, কারণ ওখানে স্বাভাবিক, আমরা যখন কোনো কিছু যে কোনো জায়গায় ত্রাণ দিতে যাবা বা কিছু দিতে যাবা, দেখবে কিছু মানুষ থাকবে তারা হচ্ছে এগুলোকে রেজিস্ট করবে। তারপরে এই রেজিস্ট্যান্সকে উপেক্ষা করেই আমরা কি করি, আদান প্রদান করি, এক্সচেঞ্জ করি। সো 3 নম্বর ভেসলস যেটা, তার নাম হচ্ছে এক্সচেঞ্জ ভেসলস। অর্থাৎ এই যে লোকাল যে রেজিস্ট্যান্স, তাকে উপেক্ষা করে কিন্তু যারা হচ্ছে এই যে এখন যারা করোনার সময় বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছ, অনেকের অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে এলাকার থাকে, সেগুলোকে উপেক্ষা করে, সেগুলোকে ইউপি করে দিয়ে তারপরে কিন্তু হচ্ছে অনেকে এই যে ত্রাণ বা এগুলো মানুষদেরকে সহযোগিতা করা, মানুষের জন্য কাজ করা, সেগুলো করছো। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের সাথে যে এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে 3 নম্বরে যে ব্লাড ভেসলস, সেটার নাম হচ্ছে এক্সচেঞ্জ ভেসলস। সো এক্সচেঞ্জ হবে। এখন উদ্দেশ্য কি, এই যে আমরা জিনিসপত্র ব্লাডটা নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাকে তো এক্সচেঞ্জ করতে হবে, তাকে সে তো নিয়ে যাচ্ছে সেলে দেওয়ার জন্য, সেলে দিতে হবে, তাহলে সেই যে আদান প্রদান সেটা তাকে করতে হবে। সেই আদান প্রদান যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সচেঞ্জ। তাহলে থার্ড যেটা, সেটা হচ্ছে এক্সচেঞ্জ ভেসল, যেট ইজ কনসার্নড উইথ দ্য এক্সচেঞ্জ অফ গ্যাস, নিউট্রিয়েন্টস, ভিটামিনস, হরমোনস বিটুইন ব্লাড অ্যান্ড দ্য বডি ফ্লুইড। তাহলে যে ভেসলসগুলো হচ্ছে, দ্য ভেসলস উইচ আর কনসার্ন, যে ভেসলগুলো হচ্ছে মেইনলি গ্যাস, নিউট্রিয়েন্টস, ভিটামিনস, হরমোনস ইত্যাদি এক্সচেঞ্জের সাথে যুক্ত আছে, এগুলোকে আমরা বলতেছি এক্সচেঞ্জ ভেসলস। এবং মনে রাখতে হবে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্ল্যান। কেন, এই ভেসলসগুলো তৈরি হয়েছে এই কারণে যে এটাকে যাতে ব্লাডটাকে নিয়ে যেতে পারে তার জায়গা মতো, যেখানে আমার টিস্যুর লাগবে সেই সব জায়গায়, সেই জন্য
এক্সচেঞ্জ ভেসেলস ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এটার। এবং এটা মনে রাখবে এক্সচেঞ্জ হওয়ার জন্য কী করতে হবে, কারোর জন্য যদি তুমি কিছু করতে চাও, সবসময় মনে রাখবে কারোর জন্য যদি তোমাকে কিছু করতে চাই তাহলে ভিতরে কোনো অহংকার থাকতে পারবে না, কোনো ধরনের বাধা থাকতে পারবে না, তোমাকে একেবারেই বিনয়ী মানুষ হতে হবে, সহজ সরল হতে হবে। সো এই যে এটা হচ্ছে এক্সচেঞ্জ, তারও কিন্তু সেটাই ক্রাইটেরিয়া। তার ভিতর কিচ্ছু নাই, কোনো ইলাস্টিসিটি নাই, কোনো স্মুথ মাসল নাই, কিচ্ছু নেই, একটা সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াম থাকবে, সেটা দিয়ে হচ্ছে সে এক্সচেঞ্জের কাজ করবে। কারা হচ্ছে এক্সাম্পল, অবশ্যই ক্যাপিলারিস। তাহলে আমরা প্রথমে দেখলাম আর্টা, লার্জ আর্টারিস, এরপরে হচ্ছে আর্টারিওস, আর্টারি থেকে যেহেতু আর্টারিওস আছে, আর্টারিওসের পরে হচ্ছে ক্যাপিলারিস, যেগুলো হচ্ছে এক্সচেঞ্জ হিসেবে কাজ করে। তাহলে অ্যানাটমিটা যদি একটু চিন্তা করে সারা বডির, যে প্রথমে হচ্ছে হার্ট থেকে ব্লাড অ্যাওর্টা দিয়ে সারা বডিতে যায়, প্রথমে লার্জ আর্টারি, মিডিয়াম সাইজ আর্টারি, স্মল আর্টারিস থেকে তারপরে আর্টারিওস শুরু হয়, আর্টারিওসগুলো গিয়ে ক্যাপিলারিস হয়, ক্যাপিলারিস থেকে ভেনুস হয়, ভেনুস থেকে ভেইন হয়, ভেইনগুলো আবার ভেনা কাবা হয়ে হার্টে চলে আসে। এই হচ্ছে টোটাল অ্যাভারেজ আমাদের হচ্ছে সার্কুলেশনের হিসাবটা, সিস্টেমিক সার্কুলেশনের যে হিসাব। তো সেইখানের মধ্যে যে অংশটা হচ্ছে এই যে এক্সচেঞ্জের সাথে যুক্ত, সেই অংশটাকে আমরা বলতেছি এক্সচেঞ্জ ভেসেলস, তার নাম হচ্ছে ক্যাপিলারিস। এর ক্রাইটেরিয়া হচ্ছে সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াম থাকবে, এবং এটার কাজ কি, যেটা আমরা বললাম এক্সচেঞ্জ অফ গ্যাস, নিউট্রিয়েন্টস, ভিটামিনস, হরমোনস এটসেট্রা, এগুলোকে এক্সচেঞ্জ করবে। তাহলে এই যে এক্সচেঞ্জ করলো, এক্সচেঞ্জ করার পরে কি হলো, এক্সচেঞ্জ হয়ে গেলো। এরপর হচ্ছে ক্যাপাসিটেন্স ভেসেলস, ক্যাপাসিটি, অর্থাৎ তুমি যখন দেখলে যে অনেক দিন ধরে তোমাকে কাজটা করতে হবে, তখন লোকাল একটা কি করতে হয়, লোকাল একটা শাখা খুলতে হয়, যেখানে জিনিসপত্র জমা থাকতে হবে, যে ওই এলাকায় আমাকে প্রতিনিয়ত কাজ করতে হবে, ঠিক আছে, আদান প্রদানের কাজ। তাহলে লোকাল একটা হচ্ছে জায়গা বানাতে হবে, ঘর বানাতে হবে, অথবা স্টোর রুম বানাতে হবে, অথবা যাই বলো সে থাকতে হবে, যেখানে জিনিসপত্র থাকবে, তাহলে আমাকে বারবার টেনে নিতে হবে না, ওখান থেকে নিতে পারবো, প্রয়োজন মতো মজুত করে রাখতে পারি, সে মজুত থেকে কাজ করার জন্য। একই রকমভাবে তাহলে যে ব্লাডটা হচ্ছে আমরা যে এই যে ফ্লো হলো, ডিস্ট্রিবিউশন হলো, গিয়ে রেজিস্ট্যান্স পেলো, রেজিস্ট্যান্স পার হয়েছে, এক্সচেঞ্জ করলো, এক্সচেঞ্জের পরে ভেনিউজ শুরু হলো, যেটা এরা কি করবে, প্রচুর পরিমাণ ব্লাড কন্টেইন করে রাখতে পারে, এই জন্য এটাকে বলা হয় ক্যাপাসিটেন্স ভেসেলস। তাহলে দ্য ভেসেলস উইচ কন্টেন্স লার্জ ভলিউম অফ ব্লাড, যে লার্জ ভলিউম অফ ব্লাডটাকে ধরে রাখতে পারে, সেটাকে আমরা বলছি ক্যাপাসিটেন্স ভেসেলস, ক্যাপাসিটি আছে তার এটাকে ধরে রাখা, সেজন্য এটাকে বলা হয় ক্যাপাসিটেন্স ভেসেলস। এক্সাম্পল কি হচ্ছে, এক্সাম্পল হচ্ছে ভেইনস, এই যে ভেনুস, ভেইনস অ্যান্ড ভেনা কাভা, এরা হচ্ছে ভেইনস অ্যান্ড ভেনা কাভাগুলোকে আমরা বলছি ক্যাপাসিটেন্স ভেসেলস। কেন, এটা হচ্ছে একেবারে থিন হচ্ছে ওয়াল, হচ্ছে ভেনুস একটু বড়, একটু থিকার, কিন্তু হচ্ছে এই যে আর্টারিজ, লার্জ আর্টারিজ আওয়াটা তাদের যে হচ্ছে থিনার থাকে, এবং কি হচ্ছে এরা প্রচুর পরিমাণ ব্লাড অ্যাকুমুলেট করে রাখতে পারে, ধরে রাখতে পারে প্রয়োজনের মতো, সেই জন্য এটাকে বলতেছি আমরা ক্যাপাসিটেন্স ভেসেলস, রিজার্ভার হিসেবে কাজ করতে পারে। এবং যখনই হচ্ছে কোনো পরিস্থিতির তৈরি হয়, ব্লাড প্রেশার এলিভেশন না করে সে প্রচুর পরিমাণে হচ্ছে এই ব্লাডটাকে হোল্ড করে রাখতে পারে, ফলে কি করতে, রিজার্ভার হিসেবে কাজ করতেছে, ব্লাডের চেঞ্জটা না ঘটিয়ে সে অনেক পরিমাণ ব্লাড হোল্ড করে রাখতে পারে, সেই ক্যাপাসিটি আছে বলে এটাকে বলা হয় ক্যাপাসিটেন্স ব্লাড ভেসেলস। তাহলে ফিজিওলজিক্যালি আমরা যে ব্লাড ভেসেলসগুলোকে ক্লাসিফাই করলাম, প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ব্লাড ভেসেলস, ডিস্ট্রিবিউটিভ ব্লাড ভেসেলস আর উইনকাসেল ব্লাড ভেসেলস। ডিস্ট্রিবিউটিভ ব্লাড ভেসেলস কোনগুলো, অ্যাওর্টা এবং লার্জ আর্টারিজ। কি হচ্ছে ক্রাইটেরিয়া, এগুলোর সাথে ইলাস্টিক ফাইবার বেশি থাকে। এর আরেকটার নাম হচ্ছে উইনকাসেল, কারণ এগুলো উইনকাসেল ইফেক্ট দেয়। কি উইনকাসেল ইফেক্টটা কি, যখন সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়তেছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে যাচ্ছে, এইসব লার্জ আর্টারিজে, সেগুলোকে বলতেছে উইনকাসেল ইফেক্ট। যখন হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, তাহলে এই উইনকাসেল ইফেক্ট আর থাকে না, যে অ্যাথেরোস্ক্লেরোসিস আমাদের খারাপ, অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে প্রেশার বেড়ে যাচ্ছে। তারপরে যেটা হচ্ছে সেকেন্ড যে ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেলস। রেজিস্ট্যান্স ভেসেলস কি বলছে, যারা হচ্ছে রেজিস্ট দিচ্ছে, যেমন আর্টারিওস অ্যান্ড টার্মিনাল আর্টারিওস, এদের ক্রাইটেরিয়া কি, এদের ইলাস্টিক ফাইবার থাকতেছে না, শুধু স্মুথ মাসল হচ্ছে থাকছে। তারপরে যেটা, সেটা হচ্ছে এক্সচেঞ্জ ভেসেলস। এই এরিয়াতে গিয়ে হচ্ছে যে ফ্লুইড, গ্যাস, নিউট্রিয়েন্টস, ভিটামিনস, হরমোনস ইত্যাদি যা কিছু আছে সেগুলোর এক্সচেঞ্জ ঘটেছে। যে ভেসেলগুলো এক্সচেঞ্জের সাথে কনসার্ন আছে, এগুলোকে আমরা বলতেছি এক্সচেঞ্জ ভেসেল। এক্সাম্পল হচ্ছে ক্যাপিলারিজ, এক্সাম্পল হচ্ছে ক্যাপিলারিজ। ক্যাপিলারিস, এটার ক্রাইটেরিয়া কি, এটাতে কোনো স্মুথ মাসল, ইলাস্টিক ফাইবার কিছু থাকে না, যেটা থাকে এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াম। তো 4 নম্বরে যেটা ভেসেলস, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাপাসিটেন্স ভেসেলস। ক্যাপাসিটেন্স, ঠিক আছে।
ক্যাপাসিটেন্স ভেসেলস, যেহেতু যেটা হচ্ছে কন্টেন্স লার্জ অ্যামাউন্ট অফ হচ্ছে ব্লাড, যেটা ভলিউম লার্জ ভলিউম অফ ব্লাড যেটা কন্টেন্ট করে রাখে। এক্সাম্পল কি বলছি আমরা, বলছি ভেইন অ্যান্ড ভেনা কাভা। ভেইনস, ভেনা কাভা, এটা হচ্ছে আউটার থেকে হচ্ছে এদের থিকনেসটা কম থাকে, যার ফলে কি হচ্ছে এরা প্রয়োজনের সময় ব্লাড প্রেশার না বাড়িয়েও প্রচুর পরিমাণ ফ্লুইড বা ব্লাড হচ্ছে হোল্ড করে রাখতে পারে, ফলে ব্লাডের এলিভেশন, ব্লাড প্রেশারের এলিভেশন হয় না, অর্থাৎ ব্লাড ভলিউম বেড়ে গিয়ে ব্লাড প্রেশারটা বাড়ায় না। যেহেতু ক্যাপাসিটি আছে এটা ব্লাডকে ধরে রাখার, সেজন্য এটাকে বলা হয় ক্যাপাসিটেন্স ব্লাড ভেসেলস। তো মোটামুটি ব্লাড ভেসেলসের ডেফিনেশন যেটা আমরা বললাম সেটা হচ্ছে এটা। এখন কথা হচ্ছে এই যে ব্লাডের ফ্লো, ঠিক আছে, এই যে সার্কুলেশন, এই যে সার্কুলেশন হচ্ছে আমাদের বডিতে, এই সার্কুলেশনের বেসিক থিওরি কি, কোন থিওরি মেনে হচ্ছে এই সার্কুলেশনগুলো আমাদের বডিতে চলাচল করে। বেসিক থিওরি অফ সার্কুলেশন, বেসিক থিওরি অফ সার্কুলেশন হচ্ছে তিনটা থিওরির উপর ভিত্তি করে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের এই যে সার্কুলেশন সেটা ঘটে। সার্কুলেশন মানে হচ্ছে কোনো একটা জায়গায় ব্লাড ফ্লো কতটুকু হয় সেটা ডিপেন্ড করবে। তাহলে প্রথম যে ক্রাইটেরিয়া, তাহলে বেসিক থিওরি অফ সার্কুলেটরি ফাংশনের প্রথম কথা হচ্ছে যে the rate of blood flow to each tissue of the body is almost always precisely controlled in relation to the tissue need। মানে কি কথাটা, মানে হচ্ছে যে একটা টিস্যুতে কি পরিমাণ ব্লাড ফ্লো হবে এটা তার নিডের উপর ডিপেন্ড করবে। স্বাভাবিক, আমার জায়গায় এখন আমি হচ্ছে হাঁটছি, আমার হচ্ছে এক্সারসাইজ করছি, তাহলে আমার মাসলের নিডটা বেশি, তার ফলে কি হবে, তখন হচ্ছে সেখানে ফ্লো হতে বেশি হবে, তখন কিন্তু হচ্ছে কি হবে না, কখন খাবার হজম হবে না, তখন হচ্ছে ইন্টেস্টাইনাল ফাংশনগুলো তেমন বেশি লাগবে না। যেমন আগে বলতো আফটার ডিনার ওয়াক এ মাইল, খাওয়ার পরে 1 ঘন্টা হাঁটো, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বোকামির কথা, কারণ খাওয়ার পর যখন তুমি হাঁটবে তখন হচ্ছে ব্লাড সার্কুলেশন কনফিউজ হয়ে যাবে, কারণ হাঁটার মধ্যে সে সার্কুলেশন দিবে না, ব্লাড খাবারটাকে হচ্ছে পরিপাক করার জন্য সে সার্কুলেশন পাঠাবে। নিয়ম, এজন্য খাবার সাধারণত সাথে সাথে হাঁটতে নেই, এখন এটাকে ফরবিট করা হয়। তোমাকে বুঝতে হবে যে কাজটা, তাহলে ওই সময় প্রায়োরিটি কে দিবে, যে টিস্যুটার নিড থাকবে সবচেয়ে বেশি সার্কুলেশন সেদিকে বেশি যাবে, তাহলে টিস্যু নিডের উপর ভিত্তি করে সেই অঞ্চলের ব্লাড ফ্লোটা ডিপেন্ড করবে, ঠিক আছে। সেকেন্ড সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। এই যে আমরা বলছি কার্ডিয়াক আউটপুট 5 to 6 লিটার, the cardiac output is controlled mainly by the sum of all the local tissue flow। মানে কি, মানে হচ্ছে এই যে আমার টোটাল বডির বিভিন্ন লোকাল জায়গায় যে ফ্লোটা হচ্ছে, ফ্লোর সাম অফটাই হচ্ছে কার্ডিয়াক আউটপুট, তাই তো, তাই হওয়ার কথা। তাহলে যখন আমি এক্সারসাইজ করব তখন আমার মাসলে যখন বেশি ব্লাডের ফ্লো বেড়ে যাবে, তাহলে অন্যখানে কিন্তু ফ্লোটা কমে যাবে, তখন কিন্তু এই যে আমাদের ইন্টেস্টাইনাল এরিয়া বা যেসব এরিয়ায় কাজে লাগছে না, ঠিক আছে, সেই এরিয়াগুলোতে থেকে কিন্তু হচ্ছে সার্কুলেশন কিন্তু কমিয়ে যে নিড, অর্থাৎ মাসল এক্সারসাইজিং যে টিস্যু, সেখানে কিন্তু ব্লাড ফ্লোটা বেড়ে যাবে। তাহলে যে টোটাল কার্ডিয়াক আউটপুট হচ্ছে টোটাল আমার যে লোকাল ফ্লোগুলো, যে লোকাল যে টিস্যুগুলো আছে তাদের যে নিড আছে, এগুলোকে যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার কার্ডিয়াক আউটপুট। আর 3 নম্বর পয়েন্ট কি, ঠিক আছে, তিনারিতে বলতেছে আর্টেরিয়াল ব্লাড প্রেশার ইজ ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোলড, is controlled independently of either local blood flow control or cardiac output control। কার্ডিয়াক আউটপুট কন্ট্রোল কি হচ্ছে, লোকাল ব্লাড ফ্লো কি কন্ট্রোল করছে, এটার উপর কিন্তু আর্টেরিয়াল ব্লাড প্রেশার ডিপেন্ড করে না, কারণ আমরা আগেই জানছি যে আমাদের এখানে কিডনি সিস্টেম আছে, লং টার্ম রেগুলেশন আছে, শর্ট টার্ম রেগুলেশন আছে, রেগুলেটরি সিস্টেম যে আর্টারিয়াল প্রেশারটাকে হচ্ছে বডির মেনটেন করে রাখতেছে, এটার জন্য সে শুধুমাত্র লোকাল ব্লাড ফ্লোর উপর ডিপেন্ড করবে না, এটা হচ্ছে শুধুমাত্র কার্ডিয়াক আউটপুট বেশি হচ্ছে সেজন্য তার ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে তাও কিন্তু না, কারণ আর্টেরিয়াল প্রেশার কার্ডিয়াক আউটপুট বাড়ার পরেও কিন্তু আর্টেরিয়াল প্রেশার বডির একটা লেভেল পর্যন্ত সে চেষ্টা করে ব্লাডের এই যে প্রেশারটাকে হচ্ছে মেনটেন করে রাখা। তাহলে বেসিক থিওরি অফ দ্য সার্কুলেশন, বেসিক থিওরি অফ দ্য সার্কুলেটরি ফাংশন, আমাদের যে সার্কুলেশন হচ্ছে সার্কুলেটরি ফাংশন হচ্ছে, এটার 3টা থিওরি আছে, 3টা হচ্ছে মেইন কথা আছে। তাহলে প্রথম যে কথাটা বললাম, দ্য রেট অফ ব্লাড ফ্লো, কোনো টিস্যুর হচ্ছে যে নিড সেই নিড অনুযায়ী সেখানে ব্লাড ফ্লো হবে, নিড বেশি হলে ব্লাড ফ্লো বেশি হবে, নিড বেশি না থাকলে তারপর, অর্থাৎ ওরা যদি তখন অ্যাক্টিভ থাকে কাজ বেশি করে তাহলে তার ফ্লো বাড়বে, আর যদি হচ্ছে অ্যাক্টিভ না থাকে, যদি কাজ কম থাকে তাহলে সেখানে ফ্লো কম হবে।
আমরা যেমন উদাহরণে বলি, আমরা সবসময় বলি সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন বোঝানোর জন্য সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকে। সিম্প্যাথেটিকে একটা কথা বলা হয়েছে যে তুমি মনে করো একটা ষাঁড় তোমাকে তাড়া দিচ্ছে, তুমি দৌড়ানো শুরু করলে, তখন তোমার বডিতে যা যা ঘটবে সবই হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। কি হবে? ষাঁড়কে দেখে আমি চোখ বড় বড় করে ফেলবো, তারপরে একটা লম্বা দৌড় দেওয়া শুরু করবো। এখন তুমি যখন দৌড়াচ্ছ তোমার কিন্তু তখন কি হবে? ম্যাচুরেশন হবে না, ডেফিকেশন পাবে না, এগুলো চিন্তা কিন্তু মাথায় আসবে না। কারণ কি? ওখানে সব সার্কুলেশনে যা কিছু সব কিছু চলে আসতেছে। তোমার তখন মেইন ফাংশন হচ্ছে মাসলে হচ্ছে সার্কুলেশন বাড়ানো, মাসলে হচ্ছে তার সাপ্লাই বাড়ানো, অক্সিজেন বাড়ানো, হচ্ছে মেটাবলিজম বাড়ানো, যাতে দৌড়াতে পারো তুমি। এই সময় তোমার এলিমেন্টারি সিস্টেম নিয়ে চিন্তা করা যাবে না, এক্সক্রিটরি সিস্টেম নিয়ে চিন্তা করার জন্য বডি বসে থাকে না। সে কারণে ওইখানকার যে সাপ্লাই যতটা সম্ভব কমিয়ে, যেতটুকু না হলে নয় ততটুকু দিয়ে কিন্তু সে চলে আসে হচ্ছে এই হচ্ছে স্কেলিটাল মাসেলের সাপ্লাই দেওয়ার জন্য এবং আদার পার্টস যেগুলো কাজ করতেছে সেগুলোকে সাপ্লাই দেওয়ার জন্য। সেই কারণে বলছি যে তাহলে প্রথম হচ্ছে যে থিওরি, প্রথম কথাই হচ্ছে দ্য রেট অফ ব্লাড ফ্লো টু ইচ টিস্যু। The rate of blood flow to each tissue of the body is almost always precisely controlled in relation to the tissue need. তাহলে টিস্যু নিড অনুযায়ী তার ব্লাড ফ্লো হচ্ছে। আরেকটা কি বললাম আমরা? সেকেন্ডে বললাম যে দ্য কার্ডিয়াক আউটপুট। যে কার্ডিয়াক আউটপুটটা আমরা হচ্ছে এটা মেইনলি কন্ট্রোল করে যে লোকাল ব্লাড ফ্লোর সামেশন হয়ে, অর্থাৎ কি পরিমাণ আমাদের লোকাল টিস্যুর ফ্লো হচ্ছে এটা যোগ হওয়ার ফলটাই হচ্ছে কার্ডিয়াক আউটপুট। আর থার্ড যেটা বলতেছে যে আর্টারিয়াল প্রেশার, যে জেনারেল যে আর্টারিয়াল প্রেশার আছে এটা ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল হবে। ঠিক আছে? লোকাল ব্লাড ফ্লো কিংবা কার্ডিয়াক আউটপুট এটা ছাড়া সে ইন্ডিপেন্ডেন্টলি সে হচ্ছে ব্লাড প্রেশারটা কন্ট্রোল হবে। এটা হচ্ছে আমাদের তিনটা বেসিক থিওরি অফ সার্কুলেটরি ফাংশন। এখন আমরা যে জিনিসটাকে নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে, তার আগে একটু জেনে নিই, আমরা গতদিন একটু বলেছিলাম যে আমাদের এই যে বললাম ফ্লো, ব্লাডের যে ব্লাড ভেসেলস, এই ব্লাড ভেসেলস দিয়ে যে ব্লাড ফ্লো হয় এটা টাইপস কত? তাহলে টাইপস অফ ব্লাড ফ্লো, ব্লাড ফ্লো সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে আমরা গতদিনের মধ্যে একটা ক্লাসে একটু বলেছিলাম যে ল্যামিনার ফ্লো। ল্যামিনার ফ্লো মানে কি? সোজাসুজি যে যাচ্ছে, প্রতিনিয়ত এই যে ব্লাড চলে যাচ্ছে এটার ভিতর দিয়ে, এই যে ফ্লোটা এটাকে বলি আমরা ল্যামিনার ফ্লো। এটার আরেকটা নাম আছে ল্যামিনার ফ্লো, যেটা সেটা হচ্ছে স্ট্রিমিং। আজকাল তো স্ট্রিমিং শব্দটা সবাই জানে, তাই না? স্ট্রিমিং, তাই না? জি5 বা আদার কত জায়গায়, অ্যামাজন, সব কিছুতে স্ট্রিমিং হচ্ছে। সেই স্ট্রিমিং মানে কি? চলমান স্ট্রিমিং। তাহলে স্ট্রিমিং ফ্লো, স্ট্রিমিং, তাহলে এই যে সোজাসুজিভাবে ব্লাডটা চলে যাচ্ছে এইটাকে আমরা বলতেছি স্ট্রিমিং অর ল্যামিনার ফ্লো। আর একটা যেটা সেটা হচ্ছে ফ্লো, সেটা হচ্ছে টার্বুলেন্স ফ্লো। আমরা যে ব্লাড প্রেশার মেজার করি, আমরা যখন এখানে হচ্ছে সেই স্পিগমোম্যানোমিটারটা বসায় বদ্ধ করে প্রেশারটাকে বাড়াতে থাকে, একটা সময় কি হয় এখানে প্রেশারে এত চাপ তৈরি হয় যে আমাদের এই যে ভেসেলস, সেই ভেসেলসগুলো দিয়ে আর ব্লাড যায় না, এইখানে ব্লাডটা যাওয়া বন্ধ হয়ে যায়, ব্লাডটা আটকে যায়। তোমরা যদি কারো মানে তোমরা যারা যদি কেউ জলবিদ্যুৎ উৎপাদন দেখে থাকো তাহলে জানো যে কী করে হয়, বিদ্যুৎটা তৈরি করা হয় যে একটা বড় জায়গায় পানিকে আটকিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তারপরে হঠাৎ করে তার দরজা খুলে ফেলা হয় এবং একটা টার্বুলেটর যেটা ঘুরে সেটা রেখে দেওয়া হয়। কারণ এই যে পানি হঠাৎ করে সে ছাড়া পেয়ে গেল, ছাড়া ঘোরার মতো সে পানিটা যে ফ্লো হয়ে যাবে, সে এত ফোর্স নিয়ে যাবে যে সেটাকে টার্বুলেন্সটাকে ঘুরাবে, যেটা দিয়ে হচ্ছে জল বিদ্যুৎ তৈরি করা হয়। ঠিক আছে? সো আরেকটা যেটা আমরা বলছিলাম, তাহলে এই যে টার্বুলেন্স ফ্লো কেন? তাহলে যে প্রেশারটা আমরা যখন মাপছি তো এটাকে যখন প্রেশারটাকে আটকে দিলাম, আটকে দেওয়ার পরে কি করলাম আমরা? প্রেশারটাকে ছাড়ছি। তাহলে যখন আমি আটকে রাখলাম এই জায়গাটা, ব্লাডটা আটকে গেল, বেরোতে পারছে না, সেও তো ফ্লোয়িং একটা জিনিস, আটকে গেল। যখন আমি প্রেশারটা আবার ছেড়ে দিলাম তখন সে কি করবে? তার যে চাপ, সেই চাপে সে কি হয়ে যাবে? আলুথালু হয়ে যাবে, কিভাবে সে যাওয়া যায়। আর সেটা করতে গিয়ে সে হচ্ছে ভুলে যাবে যে সে সোজাসুজি যাচ্ছিল। তার ভিতরে এতক্ষণ ধরে যে স্থিতি শক্তি জমা হলো, যে শক্তিগুলো জমা হলো, এটাকে আটকে দেওয়ার ফলে এর ভিতরে যে হচ্ছে ব্লাডের ফ্লোটা আটকে দেওয়ার জন্য এর ভিতরে যে স্থিতি শক্তি হলো, সেই শক্তিটা তখন হচ্ছে তাকে আর এই সোজাসুজি ফ্লো দিতে দেবে না, তখন সে এরকম করে করে ফ্লো হবে। এরকম করে করে ফ্লো হবে, আর এই ফ্লো হওয়ার জন্যই কিন্তু আমরা সাউন্ড পাবো। ঠিক আছে? তাহলে এই যে হচ্ছে ঘুরে 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 হচ্ছে ব্লাডটা যাচ্ছে, ঠিক
ঠিক আছে, এটাকে বলা হয় টার্বুলেন্স ফ্লো। আরও বেশি তোমরা একটু ভালো করে দিতে পারো, জানি না তোমরা অনেকে হচ্ছে শাহরুখ খানের ছবি দেখার যদি অভ্যাস থাকে, তাহলে হচ্ছে স্বদেশ সিনেমাতে যখন সে হচ্ছে সেই হচ্ছে সেও কিন্তু হচ্ছে বিদ্যুৎ তৈরি করার জন্য চেষ্টা করছিল, সেখানে যখন পানিটাকে ছাড়া হয় ঠিক টার্বুলেন্স ফ্লোটা এই ছবিটাতে খুব সুন্দর করে দেখা যাচ্ছিল, যে পানি কিভাবে ঘুরে 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 এই টার্বুলেন্স ফ্লোর মাধ্যমে যাচ্ছে, যেহেতু পানিটা আটকানো ছিল, ঠিক আছে, জল বিদ্যুৎ তৈরি করার জন্য। ঠিক আছে, তাহলে এই যে ফ্লোটা, এই যে যাতায়াত, এটাই হচ্ছে টার্বুলেন্স ফ্লো। তাহলে দুধের বডিতে এই ভেসেলসগুলোতে দু ধরনের ফ্লো, একটা হচ্ছে ল্যামিনার অথবা স্ট্রিমিং, আর একটা হচ্ছে টার্বুলেন্স। তাহলে এরপরে যেটা হচ্ছে এই যে ব্লাড ফ্লো হচ্ছে ভেসেলের ভিতর দিয়ে, এই রিলেশনটা কি? ব্লাড ফ্লো রিলেশন ব্লাড ভেসেলের সাথে, হ্যাঁ, the relationship among pressure, flow and resistance. Relationship of pressure, flow and resistance, এটার উপর একটা ব্লাড ভেসেলসের মধ্যে যে ফ্লো হচ্ছে, এটা সাধারণত দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা যে ব্লাড ফ্লো হচ্ছে একটা ভেসেলস দিয়ে, একটা হচ্ছে অর্থাৎ এই যে ব্লাড ভেসেলস হচ্ছে, এই যে ব্লাড ভেসেলস, এইটার ভিতর দিয়ে কত স্পিড বা কিভাবে ব্লাডটা ফ্লো হবে, এই কিভাবে ফ্লো হবে এটা ডিপেন্ড করে মেইনলি দুটো জিনিসের উপর। একটা হচ্ছে এর দু প্রান্তের প্রেশার ডিফারেন্সের উপর, ভেসেলসের দুই প্রান্তে ব্লাডের যে প্রেশারের ডিফারেন্স, অর্থাৎ হচ্ছে যেটা টানে হচ্ছে প্রেশারটা চলবে, সেটা যেটাকে আমরা বলি প্রেশার গ্রেডিয়েন্ট। আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে ভাস্কুলার রেজিস্ট্যান্স। তাহলে আমরা যেটা বললাম যে একটা ব্লাড ভেসেলসের ভিতর যে ব্লাড ফ্লো হবে তা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, দুটো জিনিসের উপর। একটা হচ্ছে প্রেশার গ্রেডিয়েন্ট, অর্থাৎ দু প্রান্তের যে ব্লাডের প্রেশার তাদের যে ডিফারেন্স, সেটাকে আমরা বলি প্রেশার গ্রেডিয়েন্ট। আর দুই নম্বর যেটা, সেটা হচ্ছে ভাস্কুলার রেজিস্ট্যান্স, এবং এই যাওয়ার পথে এই ভেসেল ওয়াল থেকে সেই ফ্লোটা যে রেজিস্ট্যান্স পাবে সেটা। সো ভাস্কুলার রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে আমরা যেটা বললাম যে কোনো একটা ব্লাড ভেসেলসের মধ্যে ব্লাড যে ফ্লো হবে, সেই ফ্লো যে হবে সেটা ডিপেন্ড করে দুটো জিনিসের উপর। একটা হচ্ছে তার প্রেশার গ্রেডিয়েন্টের উপর, দুই প্রান্তের যে প্রেশার গ্রেডিয়েন্ট আছে সেই গ্রেডিয়েন্টের উপর, এবং আরেকটা হচ্ছে ভাস্কুলার রেজিস্ট্যান্সের উপর। এটার হচ্ছে একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে, যদি দু প্রান্তের প্রেশার গ্রেডিয়েন্টকে যদি আমরা পি দিয়ে বোঝাই, ঠিক আছে, আর রেজিস্ট্যান্স যদি আর হয়, ঠিক আছে, প্রেশার গ্রেডিয়েন্ট যদি পি হয়, ঠিক আছে, রেজিস্ট্যান্স যদি আর দিয়ে বোঝাই, রেজিস্ট্যান্স যদি আর হয়, ঠিক আছে, এবং ব্লাড ফ্লো যদি এফ হয়, ফ্লো সমান যদি এফ হয়, ব্লাড ফ্লো যদি এফ হয়, তাহলে এই ব্লাড ফ্লো সমান কি হবে? ব্লাড ফ্লো সমান হবে, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ব্লাড ফ্লো, অর্থাৎ এফ ইকুয়াল টু প্রেশার গ্রেডিয়েন্ট ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। অর্থাৎ ব্লাড ফ্লো দু প্রান্তে যে প্রেশার গ্রেডিয়েন্ট আছে তার সমানুপাতিক, অর্থাৎ দুই প্রান্তের যত বেশি প্রেশার গ্রেডিয়েন্ট হবে, প্রেশারের ডিফারেন্স যত বেশি হবে, ফ্লো তত বাড়বে, স্বাভাবিক, আমরা সবাই জানি, হচ্ছে এটা ডিফিউশনের সূত্রের মতো। আরেকটা জিনিস কি, রেজিস্ট্যান্স যত হবে, রেজিস্ট্যান্সের সাথে ফ্লো হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ যদি রেজিস্ট্যান্স বাড়ে ফ্লো কমবে, স্বাভাবিক, আমরা সবাই জানি যে যত বাধা আসবে কাজের গতি স্বাভাবিকভাবেই কমে যায়। তাহলে বাধা যত বেশি, গতি তত কম। তাহলে একই রকমভাবে ভেসেল যত রেজিস্ট্যান্স দিবে তত হচ্ছে তার ফ্লো কম হবে। তাহলে এখান থেকে আমরা এরকমভাবে বের করতে পারি যে রেজিস্ট্যান্সটা কি। তাহলে রেজিস্ট্যান্সটা বের করতে হলে দুই প্রান্তের পার্থক্য এবং ব্লাড ফ্লোকে, দুই প্রান্তের যে প্রেশার গ্রেডিয়েন্টকে যদি ব্লাড ফ্লো দিয়ে আমরা ভাগ দিই, সেক্ষেত্রে কিন্তু যার যে ভাস্কুলার রেজিস্ট্যান্স সেটা আমরা বের করতে পারি। আর হচ্ছে আবার আরেকটা কথা আমরা বলতে পারি, দু প্রান্তের যে গ্রেডিয়েন্ট সেটা হচ্ছে
উল্টে যদি আমরা একটু লিখি, দুপ্রান্তের প্রেশার গ্রেডিয়েন্ট কিসের হবে? ফ্লোর সাথে যখন রেজিস্ট্যান্স গুণ করব সেটা মিলে হচ্ছে দুই প্রান্তের রেজিস্ট্যান্সের সমান হবে। এখন এই যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স কিসের উপর ডিপেন্ড করে? আমরা সবাই ওহমস ল জানি, তাই না? ওহমস ল জানি, ওহমস যেটা ফিজিক্সে পড়ছি, ওহমস ল, সেই ওহমস লতে কি বলেছিল? ঠিক আছে, সেই ওহমস লটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করে দেখালাম যে দুপ্রান্তের হচ্ছে ওহমসে যেটা বলেছিল, দুপ্রান্তের যে হচ্ছে কারেন্টের ফ্লো, যে ডিফারেন্স, হ্যাঁ, চার্জের যে ডিফারেন্স তার সমানুপাতিক, এবং তার যে হচ্ছে রেজিস্ট্যান্স যেটা তার হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা ছিল ওহমসের ল। সো রেজিস্ট্যান্স যেটা, সেই রেজিস্ট্যান্সটা আবার কিসের উপর ডিপেন্ড করবে? সেই রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করবে ভেসেলের ডায়ামিটারের উপর। তাহলে ভেসেলের ডায়ামিটারটা যত বড় হবে, যত ডায়ামিটার বেশি হবে, তত হচ্ছে রেজিস্ট্যান্স কম হবে। স্বাভাবিকভাবে জায়গা বেশি পাবে, ফ্লোটা বেশি হতে পারবে, জায়গা কম পাবে, ছোট জায়গা পাবে, ফ্লো কম হতে থাকবে। যেটার কারণে কিন্তু আমরা আর্টারিওলসকে, যেহেতু আর্টারিওলসের স্পেস হচ্ছে লুমেন একেবারে ন্যারো, হ্যাঁ, স্পেস কম, সেই জন্য হচ্ছে তার মধ্যে ইলাস্টিক ফাইবার নেই, এটা বাড়তেও পারে না, সেই কারণে কিন্তু আর্টারিওলসগুলোকে আমরা রেজিস্ট্যান্স ভেসেলস বলছি। তাহলে রেজিস্ট্যান্স, যে ব্লাডের যে রেজিস্ট্যান্স, যে ভেসেলের যে রেজিস্ট্যান্স, সেটা ডিপেন্ড করে তার ডায়ামিটারের উপর। ডায়ামিটারের সাথে হচ্ছে রিলেটেড। ডায়ামিটার যদি বেড়ে যায় তাহলে রেজিস্ট্যান্স কমে যাবে, আর যদি ডায়ামিটার কমে যায় সেক্ষেত্রে রেজিস্ট্যান্স বেড়ে যাবে। তোমাদের কিন্তু রিটেনে মাঝে মাঝে 2-3 নাম্বারের কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা আসে, দ্য হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য হচ্ছে প্রেশার গ্রেডিয়েন্ট, ফ্লো অ্যান্ড রেজিস্ট্যান্স। তোমাদেরকে এই জিনিসটা দিতে হবে যে প্রেশার গ্রেডিয়েন্ট ইকুয়াল টু blood flow equals to pressure gradient divided by resistance, আর রেজিস্ট্যান্স ডিপেন্ড করে তার ডায়ামিটার অফ দ্য ভেসেল ওয়ালের উপর। ডায়ামিটার হচ্ছে ইনভার্সলি প্রপোর্শন থাকে হচ্ছে রেজিস্ট্যান্সটা। এরপর আমাদের আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনা, সেটা হচ্ছে মাইক্রো সার্কুলেশন। সার্কুলেশন নিয়ে আমরা এতক্ষণ অনেক কথা বললাম, তার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সচেঞ্জ ভেসেলস নিয়ে যেটা বললাম আমরা ক্যাপিলারিজে, সেটা হচ্ছে মাইক্রো সার্কুলেশন। অর্থাৎ এই যে আমার যে রক্ত তৈরি হলো, সেই রক্ত হওয়ার জন্য একটা রাস্তা তৈরি হলো, সে যাচ্ছে কেন? সেই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমার কোষ, সেই নখের মাথাতে থাকতে পারে, পায়ের নখের মাথা থেকে শুরু করে আমার মস্তিষ্কে ছোট্ট ছোট্ট নিউরন, তাদের সবার কাছে খাবার পৌঁছে দেওয়া, সবার কাছে নিউট্রিশন পৌঁছে দেওয়া, সবার কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া, যার যে হরমোনের প্রয়োজন বা ইলেকট্রিক্যাল কেমিক্যাল যে সাবস্টেন্স প্রয়োজন, সেগুলোকে পৌঁছে দিতে হবে তাকে। আর এইটা দিতে হলে তাকে এই যে বড় বড় যে এই যে লার্জ একটা আর্চ অফ অ্যাওর্টা হলো, সেখান থেকে হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা হলো, সেখান থেকে হচ্ছে বড় বড় আর্টারিজ বের হলো। এই বড় আর্টারিতে ছোট জায়গায় আসতে পারবে না, তাহলে তাকে ভাঙতে হবে, ভেঙে 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 ক্ষুদ্র ক্ষুদ্র হতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র হতে গিয়ে এমন একটা জায়গা চলে যাবে, কোষ যেমন চোখে দেখা যায় না, এই সার্কুলেশন, এই যে রক্ত চলাচল হচ্ছে, এটাকেও আর খালি চোখে দেখা যাবে না, তখন ওটাকে মাইক্রোস্কোপের নিচে দেখতে হবে। সেই জন্য যেহেতু মাইক্রোস্কোপিক্যালি দেখতে হয় সার্কুলেশনটাকে, এটাকে আমরা বলতেছি মাইক্রো সার্কুলেশন। তাহলে মাইক্রো সার্কুলেশন রেফার্স টু দ্য flow of blood through the minute blood vessels, ছোট blood vessels, minute blood vessels. So minute blood vessels যে সেটাই হচ্ছে মাইক্রো সার্কুলেশন। এবং এটা কি কি কনসেপ্ট? তাহলে একটা মাইক্রো সার্কুলেশনে কি কি আছে? মাইক্রো সার্কুলেশন মনে করে এখানে একটা অর্গান, সেই অর্গানের ভিতরে একটা আর্টারি ঢুকলো, নিউট্রিয়েন্ট আর্টারি বাই, সে কি করবে? এটা কিন্তু ভাগ হবে, ভাগ হয়ে ছোটো আরও হচ্ছে ভাগ হবে, ধরো 6টা থেকে 10টা এরকম হচ্ছে ছোট ছোট ভাগ হয়ে যাবে, এরকম করে করে ভাগ হচ্ছে। হয়তো আবার এদিক দিয়ে সেই দিকে ভাগ হলো। এই যে ভাগ হলো, এখানে এসে সে তৈরি করলো কি? আর্টারিওল। তাহলে এই যে নিউট্রিয়েন্ট আর্টারি, যেটা হচ্ছে একটা অর্গানের ভিতরে ঢুকলো, এই অর্গানে ঢোকার পরে সে হয়ে গেল আর্টারিওল। সো প্রথম যে কম্পোনেন্ট আমাদের মাইক্রো সার্কুলেশনের, প্রথম যে কম্পোনেন্ট, তার নাম হচ্ছে আর্টারিওল। সেকেন্ড যে কম্পোনেন্ট, 2 নম্বর কম্পোনেন্ট, সেটা হচ্ছে মেটা আর্টারিওল। তাহলে এই আর্টারিওলটা আরো ক্ষুদ্রভাবে ভাঙবে, মেটা আর্টারিওল। তাহলে এই যে আর্টারিওল যেটা, ঠিক আছে, প্রথমে যেটা বললাম নিউট্রিয়েন্টস আর্টারি, যেটা হচ্ছে সে 10 থেকে 15 বার, 7.5 বললাম, 10 থেকে 15 বার আরও বেশি হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্রাঞ্চে ভাগ হলো। ব্রাঞ্চে ভাগ হয়ে যে অংশটা আমরা পেলাম, সেই অংশটা হচ্ছে আর্টারিওল। তাহলে আমি একটু মনে হয় একটা জায়গায় একটু ভুল বললাম, যেটা বললাম যে নিউট্রিয়েন্ট আর্টারি যেটা, সেটা হচ্ছে
6 থেকে 10 বার এরকম ভাগ হলো, ভাগ হওয়ার পরে যে অংশটা আমরা পেলাম এগুলো বলি আর্টারিওল, যেগুলোর ডায়ামিটার হচ্ছে সাধারণত 10 to 15 মাইক্রোমিটার, 10 to 15 মাইক্রোমিটার। তাহলে এই যে নিউট্রিয়েন্ট আর্টারি 6 to 10 টাইমস ডিভিশন হলো, হওয়ার পরে আমরা পেলাম আর্টারিওল, এটা ডায়ামিটার হচ্ছে 10 to 15 মাইক্রোমিটার আর্টারিওল। এই যে আর্টারিওল, এই আর্টারিওলগুলো আবার 2 to 5 টাইমস হচ্ছে তারা, এই এক একটা আর্টারিওলস আবার এরকম করে করে 2 থেকে 5 বার আরও বেশি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগ হয়ে গেল, এটাকে আমরা বলতেছি মেটা আর্টারিওল। তাহলে সেকেন্ড যেটা আমরা বলছি আর্টারিওল থেকে পাচ্ছি মেটা আর্টারিওল, এই মেটা আর্টারিওল। ঠিক আছে, তাহলে প্রথমে নিউট্রিয়েন্ট আর্টারি থেকে 6 to 10 টাইমস ডিভিশন হয়ে আমরা পাচ্ছি হচ্ছে আর্টারিওল, যেটা 10 to 15 মাইক্রোমিটার ডায়ামিটারের হয়। এরপরে এই আর্টারিওল সাধারণত 2 to 5 টাইমস ডিভিশন হয়, ব্রাঞ্চিং দেয়, গিয়ে মেটা আর্টারিওলস দেয়। এই মেটা আর্টারিওলসগুলোর ডায়ামিটার হচ্ছে তখন হয়েছে 5 to 9, আরও ক্ষুদ্র ছোট 5 to 9 মাইক্রোমিটার, 5 to 9 মাইক্রোমিটার হয়ে যায়। এই যে মেটা আর্টারিওল হলো, তারা যাওয়ার পথে যে রাস্তা সেখানে একটা স্ফিংটার বসানো আছে। ঠিক আছে, স্ফিংটার বসানো আছে, এই যে এখানে যাতায়াতের রাস্তায় এক ধরনের স্ফিংটার বসানো আছে, এটাকে বলা হয় প্রি ক্যাপিলারি স্ফিংটার। অর্থাৎ মেটা আর্টারিওল থেকে ক্যাপিলারিতে যাবে, ক্যাপিলারিতে যাওয়ার আগে যে রাস্তা সেই জায়গাটা একটা স্ফিংটার, অর্থাৎ যাতায়াতের যে জিনিসপত্র সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এক ধরনের স্ফিংটার বসানো আছে, যেটাকে আমরা বলতেছি প্রি ক্যাপিলারি স্ফিংটার, প্রি ক্যাপিলারি স্ফিংটার। এই প্রি ক্যাপিলারি স্ফিংটার গেটের মধ্যে হচ্ছে ক্যাপিলারিতে যে ব্লাড ফ্লো হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করতেছে, এটাকে আমরা বলতেছি প্রি ক্যাপিলারি স্ফিংটার। এবং প্রি ক্যাপিলারি স্ফিংটার থেকে যেটা আমরা পেয়ে যাই দ্যাট ইজ হচ্ছে ক্যাপিলারিজ, দ্য স্মল ক্যাপিলারিজ আর ট্রু ক্যাপিলারিজ। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ট্রু ক্যাপিলারিজ, ট্রু ক্যাপিলারিজ। তাহলে প্রি ক্যাপিলারি স্ফিংটার থেকে যেটা পরে যেটা আমরা পাচ্ছি প্রি ক্যাপিলারি স্ফিংটারটাকে, সেটা হচ্ছে ট্রু ক্যাপিলারিজ। ঠিক আছে, সাধারণত এটা ডায়ামিটার ট্রু ক্যাপিলারি যেটা সেটা হচ্ছে 4 to 9 মাইক্রোমিটার, এবং হচ্ছে ডায়ামিটার হচ্ছে একেবারেই কম। ঠিক আছে, থিকনেস যেটা সেটা একেবারেই কম, সো 4 to 9। তার ট্রু ক্যাপিলারিজ যেটা সেটা মেটারিয়ালের কাছাকাছি 4 to 9 মাইক্রোমিটার, কিন্তু দুটার ডিফারেন্স হচ্ছে তাদের স্ট্রাকচারে। তো আমরা জানি যে প্রি ক্যাপিলারি যেটা আছে সেটাতে সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াম থাকে একেবারে, এবং ফেনিস্ট্রেশন থাকবে, পোর্স থাকে, এদের পোর্ট দিয়ে খুব সুন্দর করে ফ্লুইড এবং হচ্ছে সাবস্টেন্স যাতায়াত করতে পারে, তাহলে ক্যাপিলারি। এবং এই ক্যাপিলারি ট্রু ক্যাপিলারি থেকে পরবর্তীতে আমরা ভ্যানিউলস হচ্ছে, ভ্যানিউলস হয়ে ভেইন, ভেইন থেকে হচ্ছে আমার হচ্ছে ভেনা কাবা হয়ে হার্টে চলে যাচ্ছে। তাহলে এই যে এরিয়াটা এটাকে আমরা বলতেছি মাইক্রো সার্কুলেশন, যেটা একেবারে মলিকুলার লেভেলে চলে যায়, সেলকে সাপ্লাই দেওয়ার আগে এক্সচেঞ্জ হচ্ছে, ফ্লুইডের যে এক্সচেঞ্জ। তাহলে আমরা যেটা বললাম কম্পোনেন্ট অফ মাইক্রো সার্কুলেশন, কম্পোনেন্ট অফ মাইক্রো সার্কুলেশনের মধ্যে হচ্ছে আর্টারিওলস, মেটা আর্টারিওলস, 3 নাম্বার হচ্ছে প্রি ক্যাপিলারি স্ফিংটার, প্রি ক্যাপিলারি স্ফিংটার, 4 নম্বরে ট্রু ক্যাপিলারিজ, ঠিক আছে, আর 5 নাম্বার হচ্ছে ভ্যানিউলস। এই হচ্ছে আমাদের এই কম্পোনেন্টস আর দ্য কম্পোনেন্টস অফ দ্য মাইক্রো সার্কুলেশন। তাহলে যদি একটু আমরা আবার করি যে নিউট্রিয়েন্টস আর্টারিটা একটা অর্গানকে সাপ্লাই দিচ্ছে, তারা হচ্ছে 6 টাইমস ডিভিশন হয়, 8 টাইমস কোনো বইতে দেওয়া আছে। ঠিক আছে, ডিভিশন হওয়ার পরে 10 to 15 মাইক্রোমিটার ডায়ামিটারের আর্টারিওলস ফর্ম করে। এই আর্টারিওলসগুলো দেন 2 to 5 টাইমস আবার ব্রাঞ্চিং হয়, ব্রাঞ্চিং হয়ে মেটা আর্টারিওল তৈরি করে। মেটা আর্টারিওলগুলোতে হচ্ছে এক ধরনের গেটের মতো তৈরি হয়, যেগুলোকে বলা হয় প্রি ক্যাপিলারি স্ফিংটার। এই প্রি ক্যাপিলারি স্ফিংটারের পরেই হচ্ছে তৈরি হচ্ছে ক্যাপিলারিজ, এবং ক্যাপিলারিজের পরে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি ভেনিউস। তাহলে এই আর্টারিওলস থেকে ভেনিউস পর্যন্ত যে টোটাল এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা বলতেছি মাইক্রো সার্কুলেশন, যেটা খালি চোখে দেখা যায় না, একমাত্র হচ্ছে মাইক্রোস্কোপিক্যালি আমরা এটা বের করতে পারি। সেটা হচ্ছে এবার হচ্ছে যেটা কথা সেটা হচ্ছে যে এই যে ক্যাপিলারির ভিতর দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে, আমরা জানি ক্যাপিলারি বললাম হচ্ছে একটা
সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াম, যেটা হচ্ছে মধ্যে আবার ক্যাপিলারির মধ্যে পোর্ট থাকে, ঠিক আছে, ফেনেস্ট্রেশন করা থাকে। এই যে ব্লাডের হচ্ছে ফ্লো ক্যাপিলারিতে, এই যে মেটাআর্টারিয়ালের পরে স্ফিংক্টিনটা দেওয়ার ফলে ক্যাপিলারিতে যে ফ্লো হচ্ছে, সে ফ্লোটা কিন্তু রেগুলার না, ইন্টারমিটেন্ট। অর্থাৎ ব্লাড একটু যাচ্ছে, আবার কিন্তু থামতেছে, আবার একটু পরে যাচ্ছে। এই যে এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট কন্ট্রাকশন। মেটাআর্টারিয়ালসগুলো ইন্টারমিটেন্টলি কন্ট্রাকশন করতেছে, প্রি ক্যাপিলারি হলো হচ্ছে ব্লাডের ছাড়তেছে, ক্যাপিলারি হচ্ছে স্ফিংটারটা অ্যালাউ করতেছে, তারপরে কিন্তু ক্যাপিলারি ব্লাড পাচ্ছে। ক্যাপিলারি কিন্তু সারাক্ষণ ব্লাড পাচ্ছে না, ইন্টারমিডিয়েটলি হচ্ছে ব্লাড পাচ্ছে, ঠিক আছে। কারণ হচ্ছে ম্যাটারি আর্টারিওস আর এই যে প্রি ক্যাপিলারি স্ফিংটারের জন্য। অর্থাৎ এখানের যে ব্লাড ফ্লোটা এটা নিয়ন্ত্রিত, কন্টিনিউয়াস না, নিয়ন্ত্রিত। এই যে নিয়ন্ত্রিত এই যে ফেনোমেননটা, এটাকে বলা হয় ভ্যাসোমোশন, ঠিক আছে। দ্য ইন্টারমিটেন্সি, এই যে ইন্টারমিটেন্সি যে ফেনোমেনা, এই ফেনোমেনাটাকে বলা হয় ভ্যাসোমোশন। একটা ছোট্ট নাম, তোমাদের অনেকে জানতে যেতে পারো, সেজন্যই বলা, ঠিক আছে। আন্ডার গ্রাজুয়েট লেভেলে অতটা এখানে অতটা বেশি লাগে না। সো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মেটাকার্টারিওল এবং মেটাআর্টারিয়াল প্রি ক্যাপিলারি স্ফিংটারে এইটা যে ইন্টারমিডিয়েটলি ক্যাপিলারিতে ব্লাড দিচ্ছে, এই যে ফেনোমেনা, এটাকে আমরা বলতেছি ভ্যাসোমোশন, ভ্যাসোমোশন। এখন যেটা নিয়ে আমরা একটু কথা বলবো সেটা হচ্ছে ফ্লুইড এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ অফ ফ্লুইড। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। গতদিন আমরা হচ্ছে ব্লাড প্রেশারের ক্লাসে একটু বলেছিলাম স্টার্লিং ফোর্স নিয়ে, স্টার্লিং ফোর্স নিয়ে আমরা একটু কথা বলেছিলাম। আজকে সেটা একটু ডিটেলস নিয়ে আমরা একটু পড়বো। সেটা হচ্ছে কিভাবে এক্সচেঞ্জ হচ্ছে, এই যে ক্যাপিলারিতে আমরা বলছি এক্সচেঞ্জ হচ্ছে, এটা একটা এক্সচেঞ্জ ভ্যাসেলস, কিভাবে এক্সচেঞ্জ হচ্ছে, কিভাবে এক্সচেঞ্জ হচ্ছে। মনে করি এটা হচ্ছে একটা ব্লাড ভেসেলস, এটা হচ্ছে একটা ব্লাড ভেসেলস, আর এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, ইন্টারস্টিশিয়াল স্পেস। এখন এটার ভিতরে কি আছে, ফ্লুইড আছে, আবার আমাদের যে প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন, তারা আছে, তাই তো। ব্লাড আছে, ফ্লুইড আছে, আর প্রোটিন আছে। তাহলে ফ্লুইড এক্সচেঞ্জ হতে হলে কি হবে, এইখানের ভিতরে দুটো প্রেশার আছে। একটা হচ্ছে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ঠিক আছে। ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার অর্থাৎ ভ্যাসেলের ভিতরে যে হচ্ছে ভ্যাসেলের ভিতরে যে ফ্লুইড আছে, পানি আছে, অর্থাৎ প্লাজমা আছে, সেই প্লাজমায় যে পানিটা আছে, সেই পানিটার জন্য যে প্রেশার, সেটাকে আমরা বলি ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার অথবা ক্যাপিলারি প্রেশার বলে সংক্ষেপে। তাহলে এটাকে আমরা বলছি পিসি, প্রেশার ক্যাপিলারি, ক্যাপিলারি প্রেশার, প্রেশার ক্যাপিলারি, এক নাম্বার প্রেশার ভ্যাসেলের মধ্যে আছে। দুই নাম্বারটা কি আছে, দুই নাম্বার হচ্ছে ক্যাপিলারি কলয়েড অসমোটিক অথবা অনকোটিক প্রেশার, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে এখানে প্লাজমা প্রোটিন থাকার কারণে, ঠিক আছে, প্লাজমা প্রোটিন থাকার কারণে হচ্ছে প্রেশার হয়। অর্থাৎ এটাকে আমরা বলতেছি প্লাজমা প্রেশার, যেটা হচ্ছে কলয়েড অসমোটিক প্রেশারের জন্য হয়, ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেশার, ঠিক আছে। এটা কিন্তু পি দিয়ে হচ্ছে ক্যাপিলারির অংশ, সি দিয়ে হচ্ছে ক্যাপিলারির হচ্ছে প্রেশার, হাইড্রোস্ট্যাটিক প্রেশার, আর এটা হচ্ছে কলয়েড অসমোটিক প্রেশার, পিপি। তাহলে এই দুইটা প্রেশার হচ্ছে ভ্যাসেলের ভেতরে। একই রকম ভাবে বাইরেও আছে, ইন্টারস্টিশিয়াল যে স্পেস আছে, সেই ইন্টারস্টিশিয়াল স্পেসেও ফ্লুইড আছে। তাহলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেশার, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেশার, ঠিক আছে। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেশার যেটাকে বলা হয় পিআইএফ, হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেশার অফ দ্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আর এটা বলা প্রেশার অফ দ্য প্রোটিন।
ঠিক আছে, আর প্রেশার অফ দ্য প্লাজমা। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কলয়েড অসমোটিক প্রেশার। এখানেও তো কিছু প্রোটিন থাকে, হ্যাঁ কিছু প্রোটিন থাকতে পারে, হ্যাঁ সেই প্রোটিনের জন্য কলয়েড অসমোটিক প্রেশার, এটাকে আমরা বলতেছি ইন্টারস্টিশিয়াল কলয়েড অসমোটিক প্রেশার। ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল কলয়েড অসমোটিক প্রেশার। কলয়েড অসমোটিক প্রেশার। তাহলে এই যে চারটা প্রেশার, একটা হচ্ছে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার এবং ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেশার যেটা ভেসেলের ভিতরে আছে, আর এখানে ইন্টারস্টিশিয়াল হাইড্রোস্ট্যাটিক প্রেশার এবং ইন্টারস্টিশিয়াল কলয়েড অসমোটিক প্রেশার, এটা হচ্ছে বাইরের দিকে। নর্মালি কি হয়, ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশারটাকে, ঠিক আছে, ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার সবসময় পানি কি করে, বাইরের দিকে ধাক্কা দেয়, পানি সবসময় বাইরের দিকে ধাক্কা দেয়। তাহলে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার সে হচ্ছে ফ্লুইডটাকে বাইরে দিতে বলে, এই জন্য এটাকে বলা হয় আউটওয়ার্ড প্রেশার। তাহলে এটা হচ্ছে একটা আউটওয়ার্ড প্রেশার, সে হচ্ছে বাইরে ফেলে। কলয়েড অসমোটিক প্রেশার কি করবে, পানিটাকে ধরে রাখতে চায়, সে সবসময় চায় পানি ভিতরে ধরুক। তাহলে ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেশার এরা হচ্ছে ইনওয়ার্ড প্রেশার। ইনওয়ার্ড প্রেশার তার মানে হচ্ছে প্রেশারটাকে সে কি করবে, পানিটাকে টানবে, অর্থাৎ ভেসেলের ভিতরে ঢুকানো চলবে, ইনওয়ার্ড প্রেশার বলি আমরা। তাহলে ভেসেলের দিকে যাবে। আউটওয়ার্ড প্রেশার হচ্ছে ভেসেল থেকে বাইরের দিকে আসা। তাহলে আউটওয়ার্ড প্রেশার হচ্ছে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ইনওয়ার্ড প্রেশার হচ্ছে ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেশার। আবার ইন্টারস্টিশিয়াল স্পেসে যেটা বলি, ফ্লুইড চাবে হচ্ছে এটাকে ভিতর দিকে ঢুকাতে, তাহলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অসমোটিক প্রেশার যেটা আছে সেটা হচ্ছে ইনওয়ার্ড প্রেশার। ইনওয়ার্ড প্রেশার। আর ইন্টারস্টিশিয়াল কলয়েড অসমোটিক প্রেশার তো আবার চাবে তার দিকে পানি আসুক, তাহলে এটা ভেতর থেকে বাইরে পানির দিকে টানবে, তাহলে এটা হবে আউটওয়ার্ড প্রেশার। তোমরা বুঝতে পারতেছো কিনা আমি জানি না। আমরা বললাম এই যে চারটা ফোর্স, এটাকে বলা হয় স্টার্লিং ফোর্স। এই স্টার্লিং ফোর্সের এক একটা পার্টের উপর ডিপেন্ড করে ফ্লুইড ভিতরে যাবে না বাইরে যাবে, এক্সচেঞ্জ হবে কি হবে না, এই সব কিছু ডিপেন্ড করে এই চারটা প্রেশারের উপরে। নর্মালি যেটা আমরা বলি, ব্লাড ভেসেলসের ভিতরে পানি আছে, তার মানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার আছে এবং প্রোটিন আছে, তাহলে তার একটা কলয়েড অসমোটিক প্রেশার আছে। ইন্টারস্টিশিয়াল স্পেসে হয়তো ব্লাডের মতো না, তারপরেও পানি আছে, তাহলে তার একটা ইন্টারস্টিশিয়াল হাইড্রোস্ট্যাটিক প্রেশার আছে, এবং এখানে সামান্য পরিমাণে হলেও হচ্ছে প্রোটিন আছে, তাহলে এটাকে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কলয়েড অসমোটিক প্রেশার। তাহলে কলয়েড সবসময় বিপরীত দিকে প্রেশার দেয়, আর কলয়েড সবসময় নিচের দিকে টানে, আর হাইড্রোস্ট্যাটিক সবসময় উল্টো দিকে যায়। কলয়েড সবসময় পানিকে নিজের দিকে টানবে, নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করবে, আর হাইড্রোস্ট্যাটিক প্রেশারের রাগ বেশি, সে সবসময় দূরে সরিয়ে রাখতে চায়। তাহলে কলয়েড হচ্ছে মনে করো মার মতো কাজ করে, মার মতো জিনিসটাকে সে সবসময় বাচ্চাকে আগলে রাখে, ঠিক আছে। আর হাইড্রোস্ট্যাটিক প্রেশার যেটা, হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে মেজাজ বেশি, সেজন্য সে সবসময়কে দূরে বাইরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। তাহলে এই চারটা প্রেশারের মধ্যে দুটো হচ্ছে আমাদের আউটওয়ার্ড প্রেশার, দুটো হচ্ছে ইনওয়ার্ড প্রেশার। তাহলে কোনটা আমাদের আউটওয়ার্ড প্রেশার আমরা দেখলাম, এই যে আউটওয়ার্ড প্রেশার হচ্ছে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, আর হচ্ছে আউটওয়ার্ড প্রেশার হচ্ছে ইন্টারস্টিশিয়াল কলয়েড অসমোটিক প্রেশার, তারা হচ্ছে একসাথে। আর ইনওয়ার্ড প্রেশার কি হচ্ছে, ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেশার আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অসমোটিক প্রেশার। সেকেন্ড ইয়ারে যারা আছো, যারা কিডনি যাদের পড়া আছে, রেনাল সিস্টেম যাদের পড়া আছে, তাদের এটা বুঝতে আরও সুবিধা হবে। কারণ হচ্ছে তোমরা জানো যে কিডনিতে এই অংশটাকে, এই যে এক্সচেঞ্জের জিএফআর এর ব্যাপারটা, নিট ফিল্ট্রেশন প্রেশার 10, সেখানে কিন্তু এই জিনিসটা আছে। তাহলে আমরা যেটা বললাম, আউটওয়ার্ড প্রেশার কোন দুটো, আউটওয়ার্ড প্রেশার হচ্ছে একটা হচ্ছে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, আরেকটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল
কলয়েড অসমোটিক প্রেশার। ঠিক আছে, এই দুটো প্রেশার হচ্ছে আউটওয়ার্ড প্রেশার, অর্থাৎ এরা ফ্লুইডকে ব্লাড ভেসেলস থেকে, এরা হচ্ছে ফ্লুইডকে ভেসেলস থেকে বাইরের দিকে টানবে, বাইরের দিকে টানবে। আর ইনওয়ার্ড প্রেশার কারা? ইনওয়ার্ড প্রেশার হচ্ছে আবার দুটো, একটা হচ্ছে ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেশার, এটা হচ্ছে ইনওয়ার্ড প্রেশার। আর একটা কি হচ্ছে ইন্টারস্টিশিয়াল হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এরা দুইজন মিলে আবার ফ্লুইডটাকে ভেতরের দিকে ঢুকানোর চেষ্টা করবে, ইনওয়ার্ড প্রেশার। সো আউটওয়ার্ড প্রেশার ফ্লুইডকে ভেসেলস থেকে বাইরের দিকে আনার চেষ্টা করবে, ইনওয়ার্ড প্রেশার ফ্লুইডকে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ভেসেলের ভিতরে ঢুকানোর চেষ্টা করবে। এই দুই পরস্পর বিরোধী, এই দুটো অংশ কাজ করতেই থাকে, ডিপেন্ড করবে কার পাওয়ার বেশি, তাহলে আমরা বললাম ইনওয়ার্ড প্রেশার দুইটা, একটা হচ্ছে ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেশার, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল হাইড্রোস্ট্যাটিক প্রেশার। ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ইন্টারস্টিশিয়াল কলয়েড অসমোটিক প্রেশার, এটা হচ্ছে আউটওয়ার্ড প্রেশার। আর ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেশার এবং ইন্টারস্টিশিয়াল হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এরা হচ্ছে ইনওয়ার্ড প্রেশার। এখন ফ্লুইড কি ভেসেলের বাইরে আসবে না ভেতরে যাবে, এটা ডিপেন্ড করে কোন প্রেশারের যোগফলটা বেশি। যদি এদের যোগফল বেশি হয় এদের তুলনায়, তাহলে হচ্ছে পানি হচ্ছে ভেসেল থেকে বাইরের দিকে আসবে। আর যদি ইনওয়ার্ড প্রেশারের বেশি হয় তাহলে এদের তুলনায়, তাহলে পানি বাইরে থেকে ভেতরের দিকে যাবে। এইটার উপর ডিপেন্ড করবে। এখন কতগুলো জিনিস আমাদের জানতে হয়। আমরা সবাই জানি যে প্লাজমা অসমোটিক প্রেশার ফিক্সড কত, 28 মিলিমিটার অফ মার্কারি। আমরা সবাই ব্লাড পড়ার সময় জানছি যে প্লাজমা অসমোটিক প্রেশার হচ্ছে 28 মিলিমিটার অফ মার্কারি। তাহলে আর্টারিয়াল এন্ডে কি হয় আমরা জানি, এই যে মাইক্রোসার্কুলেশন দিয়ে যাওয়ার সময় এটার একটা আর্টারিয়াল এন্ড আছে, হ্যাঁ, আর্টারিয়াল এন্ড, আর একটা হচ্ছে ভেনাস এন্ড। আর্টারিয়াল দিয়ে ক্যাপিলারি দিয়ে ফ্লুইডটা এসে আবার ভেনুসের দিকে চলবে। তাহলে আর্টারিয়াল পার্টে একবার হচ্ছে ফ্লুইডের এক্সচেঞ্জ হচ্ছে, যে ফ্লুইডটা বেরোচ্ছে সেটা আবার কিন্তু ভেনাস এন্ড দিয়ে ঢুকে যাচ্ছে, যেটুকু বেরোচ্ছে সেটুকুই ঢুকে যাচ্ছে, যতটুকু আসতেছে ততটুকুই চলে যাচ্ছে। এই যে যাচ্ছে, তাহলে দুটো জায়গায় হচ্ছে হচ্ছে, একটা হচ্ছে আর্টারিয়াল এন্ডে, একটা হচ্ছে ভেনাস এন্ডে, একটা আর্টারিয়াল এন্ডে, একটা হচ্ছে ভেনাস এন্ডে। তাহলে আর্টারিয়াল এন্ডে এক ধরনেরই হবে, কাজ হবে। তাহলে এটা হচ্ছে আর্টারিয়াল এন্ড, আর এটা হচ্ছে ভেনাস এন্ড। তাহলে এখান থেকে ফ্লুইড বেরোবে আর এখানে হচ্ছে ঢুকবে। তাহলে এইখানে করতে হলে আমার কি করতে হবে, আউটওয়ার্ড প্রেশার বেশি হবে, আর এখানে ঢুকতে হলে ইনওয়ার্ড প্রেশার বেশি হবে নাকি, তাই তো? তাহলে কি হচ্ছে আর্টারিয়াল এন্ডে, ঠিক আছে, আউটওয়ার্ড প্রেশার বেশি হবে, এখানে ইনওয়ার্ড প্রেশার বেশি হবে। কি হচ্ছে আর্টারিয়াল এন্ডে? তাহলে আমরা ফার্স্টে আর্টারিয়াল এন্ডে কি হচ্ছে সেটা দেখি। আর্টারিয়াল এন্ডে কি কি প্রেশার কাজ করতেছে। তোমাদের যদি সামনে গাইটন বইটা থাকে তাহলে একটু সুবিধা হতো, ওখানে ছবিগুলো এবং এই প্রেশারের ইটা তোমরা একটু দেখতে পারবে। লেকচারের সময় চেষ্টা করবা কাছে একটু গাইটন বইটা বা জ্ঞানন বইটা রাখার, স্পেশালি গাইটনটা রাখার, তা তোমাদের জন্য ইজি হয় গাইটনের অনেক কিছু। তাহলে আমরা যেটা বললাম যে আউটওয়ার্ড ফোর্সের কথা বলেছিলাম, আউটওয়ার্ড ফোর্সে আর্টারিয়াল প্রেশার, হ্যাঁ, অর্থাৎ পানির প্রেশার, ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, আউটওয়ার্ড প্রেশার, যেহেতু আর্টারিয়াল এন্ডে আমরা জানি বেরোবে, তাহলে আউটওয়ার্ড প্রেশার। তাহলে আউটওয়ার্ড প্রেশারে কি কি আছে, ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে 30, ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার যেটা ফ্লুইডকে ধাক্কা দিয়ে বাইরে ফেলতেছে সেটা হচ্ছে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এটা হচ্ছে 30, এটা হচ্ছে 30 মিলিমিটার অফ মার্কারি, 30 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে।
আরেকটা পেপার কে টানবে, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কলয়েড অসমোটিক প্রেশার। আমরা বলেছিলাম আউটওয়ার্ড প্রেশারের মধ্যে কি ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার আর ইন্টারস্টিশিয়াল কলয়েড অসমোটিক প্রেশার। ইন্টারস্টিশিয়াল কলয়েড অসমোটিক প্রেশার যেহেতু এখানে হচ্ছে কলয়েডের পরিমাণ কম থাকে, ইন্টারস্টিশিয়াল কলয়েড অসমোটিক প্রেশার এটা থাকবে হচ্ছে 8, এটা থাকবে হচ্ছে 8, ঠিক আছে। আর ইনওয়ার্ড প্রেশার কি আছে? ইনওয়ার্ড প্রেশার হচ্ছে আর্টেরিয়াল এন্ডে কিন্তু কথা বলতেছি আমরা। আর্টেরিয়াল এন্ডে পানিটাকে টানার ধরে রাখার জন্য যে প্রেশারটা আছে সেটা হচ্ছে কলয়েড অসমোটিক প্রেশার, যেটা হচ্ছে 28, সরি ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেশার, যেটা আমরা সবাই জানি 28 মিলিমিটার অফ মার্কারি, 28। ইন্টারস্টিশিয়াল হাইড্রোস্ট্যাটিক প্রেশার, যেটা ইন্টারস্টিশিয়াল হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে ভেতরের দিকে ঢুকাবে। ইন্টারস্টিশিয়াল হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে এইখানে একটা মজা হচ্ছে, এখানে ইন্টারস্টিশিয়াল হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, কারণ এখানে যে প্রেশারটা থাকে হাইড্রোস্ট্যাটিকের সেটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারের চেয়ে কম, সেই জন্য এটাকে বলা হয় নেগেটিভ ইন্টারস্টিশিয়াল হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এজন্য এটাকে বলা হয় নেগেটিভ ইন্টারস্টিশিয়াল ফ্রি ফ্লুইড প্রেশার আর ইন্টারস্টিশিয়াল হাইড্রোস্ট্যাটিক প্রেশার। ফ্রি ফ্লুইড প্রেশারটাই বেশি বলে। তাহলে নেগেটিভ যদি হয় এবং এটার পরিমাণ হচ্ছে -3 অ্যাটমসফিয়ার থেকে কম, -3 মিলিমিটার অফ মার্কারি, তাহলে আমরা একটা দেখেছিলাম আউটওয়ার্ড সমান ইনওয়ার্ড, তাই তো? আউটারে আমরা কত পাচ্ছি? আউটারে হচ্ছে 30 যোগ 8, ইনওয়ার্ডে কত? 28 -3, যেহেতু নেগেটিভ, তাই না, নেগেটিভ, তাহলে এখানে হচ্ছে 38 আর এখানে হচ্ছে 25, ডিফারেন্স কত? 38 থেকে 25 সমান হচ্ছে 13 মিলিমিটার অফ মার্কারি প্রেশার, আউটওয়ার্ড ফোর্স বেশি ইনওয়ার্ড হচ্ছে, যার কারণে 13 মিলিমিটার অফ মার্কারি প্রেশারের জন্য ফ্লুইড আর্টারিয়াল এন্ডে ভেসেলস থেকে বাইরে বের হয়ে আসে। এই 13 মিলিমিটার অফ মার্কারি প্রেশারে যদিও হচ্ছে গাইটনে এইভাবে দেওয়া নাই, গাইটনে একসাথে 3টা দেওয়া, যেহেতু এটা নেগেটিভ প্রেশার, এটাকে যদি এই পাশে নিয়ে আসে তাহলে পজিটিভ হয়ে যাবে, কারণ আউটওয়ার্ড প্রেশারটা বাদ যাবে এটা থেকে, তাহলে মাইনাসে প্লাস হয়ে যায়, সেজন্য এটা পজিটিভ হয়ে যায়, সেটা আসলে যোগ হয়ে যায় হচ্ছে এই আউটওয়ার্ড প্রেশারের সাথে। তা আমরা বোঝার সুবিধার জন্য আমি এইভাবে দেখালাম, তাহলে তোমরা জিনিসটা ধরতে পারবে বেশি, যেহেতু মাইনাস সেই জন্য নেগেটিভ, ঠিক আছে। এটার সাথে যোগ হওয়ার কথা এটা প্লাস -3, তাহলে প্লাসে মাইনাসে -3 থাকে, সেজন্য 28 -3 সমান 25, তাহলে 38 থেকে মানে ইকুয়াল টু না দেওয়া বলে আমরা বলতে চাইছিলাম যে আউটওয়ার্ড প্রেশার হচ্ছে এত, ইনওয়ার্ড প্রেশার হচ্ছে এত, এখানে হচ্ছে 38, এখানে 25, তাহলে ডিফারেন্সটা কত? 38 থেকে 25 বাদ দিলে 13 মিলিমিটার মার্কারি প্রেশারের ডিফারেন্সের কারণে আর্টারিয়াল এন্ডে ফ্লুইড হচ্ছে ভেসেলস থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে। এবার এই ফ্লুইডটা যাবে হচ্ছে ভেনাস এন্ডে। ভেনাস এন্ডে কি হচ্ছে? তাহলে যেহেতু ভেনাস এন্ডে আমরা জানি ফ্লুইড হচ্ছে ভেতরের দিকে ঢুকবে, ভেনাস এন্ডে ফ্লুইড হচ্ছে ভেতরের দিকে ঢুকবে, তার মানে তার ইনওয়ার্ড প্রেশারটা বেশি থাকবে। এখানে ইনওয়ার্ড প্রেশার কত? কোনটা? অবশ্যই সেই কলয়েড অসমোটিক প্রেশার। কলয়েড অসমোটিক প্রেশার কত ছিল? 28 মিলিমিটার অফ মার্কারি। তাহলে ভেনাস এন্ডে যেটা হচ্ছে, ভেনাস এন্ডে হচ্ছে ইনওয়ার্ড প্রেশার 28 মিলিমিটার অফ মার্কারি। আউটওয়ার্ড প্রেশার কি ছিল? আউটওয়ার্ড প্রেশার ভেনাস এন্ডে কম, এটা মনে রাখবে, মানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার এখানে হচ্ছে ফ্লো যেহেতু কম আছে, ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার একেবারেই কম, সেটা হচ্ছে মাত্র 10। তাহলে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার যেটা আর্টারিয়াল এন্ডে ছিল 30, সেটা কিন্তু এখানে কম, ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে 10 মিলিমিটার অফ মার্কারি। ইন্টারস্টিশিয়াল স্পেস কলয়েড অসমোটিক প্রেশার সেম 8, তাহলে ইন্টারস্টিশিয়াল স্পেস কলয়েড অসমোটিক প্রেশার হচ্ছে 8 মিলিমিটার মার্কারি। আর কত এখানে যেটা নেগেটিভ ইন্টারস্টিশিয়াল হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ইন্টারস্টিশিয়াল হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে -3, তাহলে এখানে হচ্ছে আউটওয়ার্ড প্রেশার হচ্ছে 10 + 8 সমান হচ্ছে 18। ইনওয়ার্ড প্রেশার কি হচ্ছে? 28 - 3,
25, তাহলে ডিফারেন্স কি বেশি কে অবশ্যই 25, তাহলে ডিফারেন্স কত 25 মাইনাস 18 হচ্ছে কত 7, তাহলে এই 7 মিলিমিটার মার্কারি প্রেসারের জন্য ইনওয়ার্ড প্রেসার আউটওয়ার্ড প্রেসারের চেয়ে 7 মিলিমিটার মার্কারি বেশি বলে ফ্লুইড ভেনাস এন্ডে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে হচ্ছে ভেনাসে অর্থাৎ ভেইনে ঢুকে, যেটা এক্সচেঞ্জ হচ্ছে আর্টারি থেকে ভেইনে ম্যাক্রো সার্কুলেশনে। কথা হচ্ছে টোটাল আমার যে পরিমাণ ফ্লুইড যে আর্টারিয়াল এন্ডে বের হয় সবাই কি ভেনাস এন্ডে দিয়ে যায়? নিয়ম অনুযায়ী 100% যেটা বেরোবে সেটাই ঢুকবে। সার্কুলেশনের যে আমার যে ফ্লো, আমার যে ফ্লুইড, যে আমার ভেনাস রিটার্ন মেনটেন করতে হলে যা বের হবে সেটাই ঢুকে যাবে। কিন্তু আনফর্চুনেটলি দেখা যায় যে এই যে আমাদের ক্যাপিলারি পার্ট, সেই এক্সচেঞ্জ এরিয়াতে কিছু সমস্যা হয়। এক্সচেঞ্জ এরিয়াতে ফ্লুইডের প্রেশারের একটু ডিফারেন্স হয়। কত ডিফারেন্স হচ্ছে? ক্যাপিলারি এক্সচেঞ্জ এরিয়ায় একটু ডিফারেন্স হয়। ক্যাপিলারি এক্সচেঞ্জ এরিয়ায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মেন ক্যাপিলারি যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার ওটা হচ্ছে 17.3 ক্যাপিলারি এরিয়াতে, সব কিছুই কিন্তু একটু একটু কম থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে কত হাইড্রোস্ট্যাটিক প্রেশারের সাথে হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসের প্রেশার হচ্ছে 8, ওখানে হচ্ছে আমার যে কলয়েডোস্মোটিক প্রেশার সেটা ছিল 28, আর ইন্টারস্টিশিয়াল কলয়েডস যে প্রেশার আছে ইন্টারস্টিশিয়াল হাইড্রোস্ট্যাটিক প্রেশার তার পরিমাণ হচ্ছে -3, তাই তো, যেটা আমাদের আগের হিসাব অনুযায়ী। তাহলে এখানে কত আসছে 25.3 আর এখানে কত আসছে 25, ডিফারেন্স কত 25.3 মাইনাস 25 সমান কত 0.3, অর্থাৎ 0.3 মিলিমিটার প্রেশার ডিফারেন্স রয়ে যায়। এটা পুরো এক হয় না। আর এই ক্যাপিলারি এরিয়াতে এক্সচেঞ্জের জন্য, এখানে যেহেতু ক্যাপিলারি এক্সচেঞ্জ হচ্ছে, এক্সচেঞ্জের জন্য 0.3 মিলিমিটার মার্কারি প্রেশার ডিফারেন্স থাকে। এই 0.3 মিলিমিটার মার্কারি প্রেশার ডিফারেন্সের জন্য ক্যাপিলারি এরিয়াতে কিছু ফ্লুইড কিন্তু রয়ে যাচ্ছে প্রেশারের টানে, যেহেতু আউটওয়ার্ড প্রেশারটা বেশি। তাহলে আউটওয়ার্ড প্রেশার ইনওয়ার্ড প্রেশার হচ্ছে বেশি বলে ফ্লুইডটা বাইরে যাচ্ছে, এবং ক্যাপিলারি এরিয়াতে 0.3 মিলিমিটার মার্কারি প্রেশারের জন্য কিছু ফ্লুইড কিন্তু ক্যাপিলারি এরিয়াতে রয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে তো সার্কুলেশনে যেতেই হবে, কারণ সার্কুলেশন হওয়ার পূর্ণাঙ্গ সার্কুলেশন ভেনাস রিটার্ন হতে হবে কার্ডিয়াক আউটপুটের সমান। এই 0.3 মিলিমিটারের জন্য যে ফ্লুইডটা রয়ে যাচ্ছে তারাই হচ্ছে লিম্ফ হিসাবে বডিতে আবার রিটার্ন করবে, অর্থাৎ লিম্ফ্যাটিক সিস্টেম তৈরি হয় এই 0.3 মিলিমিটার মার্কারি প্রেশারের জন্য। যে ফ্লুইডটা রয়ে যায়, যেটা হচ্ছে ভেনাস এন্ডে ঢুকতে পারে না, সেইটাই হচ্ছে লিম্ফ তৈরি করে, অর্থাৎ লিম্ফ্যাটিক সিস্টেম তৈরি হয় আমাদের বডিতে। এখানে আমি জানি না এখানে কতটুকু তোমরা কি বুঝতে পারছো, আমি আবার একটু রিভিউ করব। তোমাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবে, কারণ এই যে এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জ খুব ইম্পর্ট্যান্ট, এবং জানলে পৃথিবীর হেন জিনিস নাই যেটা এক্সচেঞ্জ তুমি বুঝতে পারবে না, সেটা নার্ভাস সিস্টেম হোক আর যে কোনো সিস্টেমই হোক। তো আমরা যেটা আজকে পড়াতে আমরা বলেছিলাম সেটা হচ্ছে যে ব্লাড ভেসেলসে বলেছি যে ফিজিওলজিক্যালি ব্লাড ভেসেলসকে আমরা হচ্ছে 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ভেসেলস, যেটার নাম হচ্ছে উইনকাসল ভেসেলস, আরেকটা বলেছি রেজিস্ট্যান্স ভেসেলস। উইনকাসল ভেসেলস অথবা ডিস্ট্রিবিউটিভ ভেসেলসের এক্সাম্পল হচ্ছে অ্যাওর্টা অথবা লার্জ আর্টারিজ। তারপরে যেটা বলেছি রেজিস্ট্যান্স ভেসেলস, রেজিস্ট্যান্স ভেসেলসগুলো হচ্ছে এক্সাম্পল হচ্ছে আর্টারিওলস। তারপরে যেটা বলেছিলাম এক্সচেঞ্জ ভেসেলস, যেটা ক্যাপিলারিজ, আর আলটিমেটলি যেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স ভেসেলস, ব্লাড ধরে রাখে, সেটা হচ্ছে ভেইনস। তারপরে আমরা যেটা বললাম যে একটা হচ্ছে আমাদের ব্লাড ফ্লো হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ল্যামিনার ফ্লো, আর একটা অর্থাৎ স্ট্রিমিং, আর একটা হচ্ছে টার্বুলেন্স ফ্লো। আর বেসিক 3 অফ সার্কুলেশন যেটা আছে, আমরা 3টা জিনিস বলেছিলাম যে কোনোখানের যে ফ্লো সেখানকার ব্লাড ফ্লো ডিপেন্ড করে সেই এলাকার নিডের উপরে। দ্বিতীয় কথা হচ্ছে টোটাল যে সাম লোকাল টিস্যুগুলোর যে ফ্লো, যে ব্লাড ফ্লো, তার যে যোগফল, সেটাই হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট। আর 3 নাম্বার যে আর্টারিয়াল ব্লাড প্রেশার যেটা হচ্ছে সেটা ইন্ডিপেন্ডেন্ট, সেখানকার লোকাল ব্লাড ফ্লো অথবা কার্ডিয়াক আউটপুট কাউকে দিয়ে সে নিয়ন্ত্রিত হয় না, সে ইন্ডিপেন্ডেন্টলি ব্লাড প্রেশারটাকে আমাদের বডি নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে বেসিক থিওরি অফ দ্য ব্লাড ফ্লো। তারপরে আমরা যেটা বলেছিলাম যে ক্যাপিলারি এক্সচেঞ্জে আমরা বলেছিলাম যে ব্লাড ভেসেলের যে কোনো কিছু ফ্লুইড এক্সচেঞ্জ হতে গেলে, ফ্লুইডের যে ব্লাডের যে ফ্লো অর্থাৎ হতে গেলে সেখানে আমাদের 4টা ফোর্স কাজ করে, যে ফোর্সটাকে আমরা বলতেছি স্টার্লিং ফোর্স। এটার মধ্যে একটা হচ্ছে
ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এটা হচ্ছে ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেশার। হাইড্রোস্ট্যাটিক প্রেশার সবসময় বাইরের দিকে, অপোজিট দিকে দিবে, তাহলে আউটওয়ার্ড ফোর্স হচ্ছে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার। আর ইনওয়ার্ড ফোর্স, কলয়েড সবসময় নিজের দিকে টানে, তাহলে ক্যাপিলারি হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার, সেটা হচ্ছে ইনওয়ার্ড ফোর্স। আবার একই সাথে ইন্টারস্টিশিয়াল স্পেসে দুইটা ফোর্স আছে, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল হাইড্রোস্ট্যাটিক প্রেশার, সেটা হচ্ছে ইনওয়ার্ড ফোর্স, অর্থাৎ সে পানি বাইরে ইন্টারস্টিশিয়াল থেকে ভেসেলের ভিতরে ঢুকাতে চাবে। আর ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেশার, সে পানি টেনে নিতে চায়, তার মানে এটা হচ্ছে আউটওয়ার্ড ফোর্স। তাহলে ফ্লুইডটা ভেসেলের দিকে যাবে কি ভেসেলস থেকে বেরোবে, এটা ডিপেন্ড করে তার কি আউটওয়ার্ড ফোর্সটা বেশি না ইনওয়ার্ড ফোর্সের বেশি, তাই জন্য মাইক্রো সার্কুলেশনে আমরা বলেছিলাম মাইক্রো সার্কুলেশনের স্ট্রাকচারের মধ্যে হচ্ছে আর্টারিওস, মেটা আর্টারিওস, প্রি ক্যাপিলারি স্ফিংটার, দেন ট্রু ক্যাপিলারিস অ্যান্ড দেন ভ্যানিউস। এটা হচ্ছে আমাদের মাইক্রো সার্কুলেশনের স্ট্রাকচার। প্রথমে একটা নিউট্রিয়েন্ট আর্টারি 6 থেকে 10 বার ভাগ হয়ে যেটা হয় সেটা হচ্ছে আর্টারিওসগুলো 2 থেকে 5 বার ভাগ হয়ে তৈরি করে মেটা আর্টারিওস। সেক্ষেত্রে হচ্ছে আমরা পাচ্ছি একটা স্ফিংটারের মতো, যেটা হচ্ছে ফ্লুইডের এই যে যাতায়াতটাকে নিয়ন্ত্রণ করবে। ক্যাপিলারিজে যে ব্লাড যায় তাকে রেগুলার ফ্লো না দিয়ে, কন্টিনিউয়াস না দিয়ে ইন্টারমিটেন্ট করে ফেলে দেবে। এই ফেনোমেনাকে আমরা বলি ভ্যাসোমোশন। এবং এই প্রি ক্যাপিলারি স্ফিংটারের পরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে ট্রু ক্যাপিলারিস অ্যান্ড দেন হচ্ছে ভ্যানিউস। এখন যেটা আমরা বললাম যে এক্সচেঞ্জ হতে গেলে আমাদের আর্টারিওলাম থেকে ফ্লুইড বের হয় আর ভেনাসেন্টে ফ্লুইড হচ্ছে ঢুকে। তাহলে আর্টারিয়ান্টে ফ্লুইড বেরোতে হলে আউটওয়ার্ড ফোর্স বেশি হতে হবে। আউটওয়ার্ড ফোর্সে আমরা জানি আউটওয়ার্ড ফোর্স হচ্ছে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এখানে ব্লাডের ফ্লো বেশি আর্টারিতে, সেজন্য তার হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি, সেটা হচ্ছে 30 মিলিমিটার অফ মার্কারি। আর হচ্ছে তার যে কলয়েড অসমোটিক প্রেশার সেটা হচ্ছে 28। অপরদিকে হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যেটা, সেটা নেগেটিভ প্রেশার, যেহেতু অ্যাটমসফিয়ার থেকে কম থাকে তাহলে এটা মাইনাস হয় এখানে, সেজন্য -3 মিলিমিটার অফ মার্কারি। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কলয়েড অসমোটিক প্রেশার, সেটা হচ্ছে 8। এই যোগফলে দেখা যাচ্ছে যে আউটওয়ার্ড প্রেশার হচ্ছে ইনওয়ার্ড প্রেশারের চেয়ে 13 মিলিমিটার হচ্ছে বেশি থাকে, যার ফলে এই 13 মিলিমিটার প্রেশার ডিফারেন্সের জন্য আর্টারিয়াল এন্ডে হচ্ছে ব্লাড যে ফ্লুইড সেটা হচ্ছে ব্লাডের ভেসেল থেকে বাইরে চলে আসে। একই রকম ভেনাস এন্ডে দেখা যায়, ভেনাস এন্ডে যেহেতু ভেসেলগুলো ফ্লুইড ভিতরে ঢুকে, এর ইনওয়ার্ড প্রেশার এটা হচ্ছে আমাদের কলয়েড অসমোটিক প্রেশার, সেটা 28 মিলিমিটার অফ মার্কারি। আর যে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার অর্থাৎ আউটওয়ার্ড প্রেশার 10 মিলিমিটার মার্কারি, সেই -3 আর 8 মিলিমিটার আগের মতোই আছে। এবং এখানে যোগফল করে আমরা দেখতেছি যে এখানে যে প্রেশার ডিফারেন্স সেটা হচ্ছে 7 মিলিমিটার মার্কারি, এবং 7 মিলিমিটার মার্কারি প্রেশার ডিফারেন্সের জন্য হচ্ছে ভেনাস এন্ডে ফ্লুইড বাইরে থেকে ভেসেলের ভিতরে ঢুকতে হয়। এখন কথা হচ্ছে যে ক্যাপিলারি এরিয়ায় যে এক্সচেঞ্জ হচ্ছে, এখানে যে এক্সচেঞ্জের হচ্ছে, এই এক্সচেঞ্জ হচ্ছে যে প্রেশারে, সেখানে দেখতেছি আমরা যোগ বিয়োগ করে যে -3 মিলিমিটার মার্কারি প্রেশার আউটওয়ার্ড বেশি থাকে ইনওয়ার্ডের চেয়ে, অর্থাৎ 0.3 মিলিমিটার মার্কারি একটা ডিফারেন্স দেখা যায়। এবং এই যে 0.3 মিলিমিটার মার্কারি প্রেশারের ডিফারেন্স, এর জন্য কিছু ফ্লুইড কিন্তু বাইরের দিকে রয়ে যায়, এটা সার্কুলেশনে ঢোকে না, ভেনাস এন্ড দিয়ে ঢোকে না, তারা রয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এই সার্কুলেশন, এটাকে আমাদের সার্কুলেশনে যেতে হবে, না হলে 100% ভেনাস রিটার্ন আমি পাচ্ছি না। সেইখানে এই যে 0.3 মিলিমিটারের জন্য যে ফ্লুইডটা রয়ে গেল, এই ফ্লুইডটাই হচ্ছে লিমফ্যাটিক সিস্টেম তৈরি করে, যেটা লিমফের মাধ্যমে আলটিমেটলি সার্কুলেশনে যাবে। অর্থাৎ হচ্ছে কমপ্লিট যে সার্কুলেশন আমার বডিতে, সেই কমপ্লিট সার্কুলেশনটাই হচ্ছে আমাদের হচ্ছে টোটাল যে ফ্লুইডটা বের হচ্ছে ভেনাস, এটা না বলি কারণ হচ্ছে লিমফ্যাটিক সিস্টেম ফ্লো আলাদা। সো আমি যেটা বলতে চাচ্ছি যে বডির যে টোটাল জিনিসটা সেটা আবার রিটার্ন করবে, কিন্তু সেই রিটার্নিং যে হচ্ছে সেই রিটার্নটা হচ্ছে এই লিমফ্যাটিক সিস্টেম তৈরি হওয়ার কারণে। তাহলে আজকে মোটামুটি সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন এবং ব্লাড ভেসেলস পর্যন্তের বিষয়ে আমাদের যে জানাটা আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। ততদিন পর্যন্ত ভালো থেকো সবাই।